বাসে প্রচণ্ড ভিড়। কিভাবে যে উঠবে তা ভাবতে পারছে না রিমি। কিন্তু এই বাসটা মিস করলে তার ক্লাসে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তার উপর বাস কখন না কখন আসে তার ঠিক নেই। তাই কষ্ট করে বাসে ওঠে ট্রাই করলো সে। না, দাঁড়ানোই যাচ্ছে না ভালো করে। তাই নেমে গেল মাঝ রাস্তায়। দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো অন্য আর একটা বাসের জন্য। রিমি এই বছর মাধ্যমিক পাশ করে সবে কলেজে উঠেছে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই তার কলেজটা। বাসে আসা যাওয়া করলে বেশ সুবিধা হয়। কিন্তু বাসের এই ভিড় তেমন ভালো লাগে না তার। সে দাঁড়িয়েই ছিল। একজন ছেলে এসে তার পাশে দাঁড়ালো। উনিও বোধহয় বাসের জন্য অপেক্ষা করতেছেন। দূর থেকে একটা বাস আসছে। এই বাসে যেমন করেই হোক উঠতে হবে। রিমির সামনেই থামলো বাসটা। তেমন দুজন তেমন মানুষজন নেই বাসে। খুব ভয় করছে রিমির। একদিন তার মা বলেছিলেন একদম খালি বাসে রিমি যেন কখনো যেন না ওঠে। সে ভাবছে হঠাৎই পেছন থেকে ওই ছেলেটা বলে উঠল, কি ব্যাপার, বাসে উঠবেন না? হ্যাঁ, উঠবো। খালি বাস বলে ভয় পাচ্ছেন তাই তো? না আসলে। আপনি উঠুন, আমি আছি আপনার সাথে। আচ্ছা ঠিক আছে। ছেলেটির ব্যবহার বেশ ভালো লাগলো রিমির। খালি বাসে উঠতে যে রিমি ভয় করেছে সেটা ছেলেটি জানলো কি করে? আমি আপনার সাথে আছি এই কথাটাই বা কয়জন বলে? আর বেশি না ভেবে রিমি বাসে উঠে পড়ল। একটা ছিটও পেল সে। ছেলেটা রিমির পাশে না বসে তার পাশের সিটে বসলো। বাস চলছে। এমন সময় এক লোকের উপর চোখ পড়ল রিমির। আর চোখে লোকটা তার দিকেই তাকিয়ে আছে। রিমির ভালো লাগে না বিষয়টা। সামনের রাস্তাটার মোড় ঘুরতেই একটা বাস স্ট্যান্ডের সামনে বাসটা থামলো। বাইরে থাকা অনেক যাত্রী বাসের মধ্যে ইতিমধ্যে ঢুকে পড়েছে। একটু আগে যে ছেলেটা তার সাথেই উঠেছিল তাকে কেন জানি দেখা যাচ্ছে না। তাহলে কি সে নেমে গেল? হতে পারে। বাসে ভিড় একটু বেশি। কিছুক্ষণ আগে সামনে থাকা যে লোকটা তার দিকে তাকিয়েছিল সেই লোকটি তার দিকে এগিয়ে আসছে। রিমি ভয় পাচ্ছে। তার দিকে এসে তার হাত ধরে ফেলল লোকটি। তার অদ্ভুতভাবে হাসছে লোকটি। রিমি হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হাতটা ছাড়ছে না মানুষরূপী শয়তানটা। রিমি সাহায্য চাইছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না। হঠাৎ লোকটাকে পিছন থেকে কেউ একজন জোরে লাথি দিল। এতটাই জোরে যে লোকটা ছিটকে পড়ে গেল অন্য পাশে। এতক্ষণ খুব কান্না করছিল রিমি। সে তাকিয়ে দেখলো সেই ছেলেটি যে তার সাথে বাসে উঠেছে। সে ইচ্ছা মতো মারছে ওই লোকটাকে। শেষমেশ লোকটা মাপ চাইতে লাগলো। তখন রিমি বলল, ওনাকে ছেড়ে দিন। কি বলছেন আপনি? এই লোকটা আপনার সাথে বেয়াদবি করেছে আর আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? হ্যাঁ বলছি, কারণ এই শয়তানকে ছেড়ে না দিলে ওর আপনার মধ্যে যে পার্থক্য রইল না যে। তা ঠিক আছে, কিন্তু এদের শিক্ষা না দিলে এরা আবার অমনটা করবে। থাক, ছেড়ে দিন। ঠিক আছে। ছেলেটি এত ভালো? আজকালকার ছেলেরা এতটা ভালো নাই, এই ধারণাই ছিল রিমির। তবে আজ ধারণাটা তো ভুলই হয়ে গেল। আর বাসে থাকা মানুষগুলোই বা কেমন? একটু সাহায্য করতে এলো না। ছেলেটি সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিল, আপনারা কেমন? আপনারা আর ওই বদমাইশটার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, বুঝলেন তো? একটা মেয়ের সাথে এমন অন্যায় হচ্ছে আর সেটা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আপনারা চাইলে প্রতিবাদ করতে পারতেন। আজ যদি আপনাদের মেয়ের সাথে এমনটা হতো, পারতেন এভাবে চুপ করে থাকতে? আপনারা সত্যি মানুষ তো? আমার তো সন্দেহ আছে। এই বলে চুপ করলো ছেলেটি। এইবার আর দূরের ছিট না, রিমির পাশেই বসলো সে। বাসে তেমন কথা হলো না ছেলেটির সাথে। বাসের কাউন্টার ভাড়া নিলেন না। আর রিমির বাস থেকে নামতেই ছেলেটিও নামলো। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাকে যত থ্যাঙ্কস দিব ততই কম হবে। ইউ আর ওয়েলকাম। তা আপনার নাম কি?
আমি রিমি, এই কলেজেই পড়ি। আমি মেঘ, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। আপনার ক্লাস কয়টায়? 9:30-এ। এতক্ষণে শুরু হয়ে গিয়েছে বোধহয়। হ্যাঁ, ওকে বাই। বাই। আজ ক্লাসে মন বসছে না কেন জানি। রিমি এই প্রথম একটা এমন দুর্ঘটনার সম্মুখীন হলো, আর এমন একজন তাকে বাঁচালো যা কেউ চিনেও না। না, এইভাবে শুধু মুখে কি আর থ্যাংক ইউ জানানোটা ঠিক হয়েছে? আর তাকে আর খুঁজেই বা পাবে কোথায়? ছেলেটির নাম মেঘ। নামটা ভারী সুন্দর। মেঘের মতোই মেঘের মনটা খুব বড় আর স্বচ্ছ। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এগুলো ভেবে কাজ নেই, তার থেকে পড়াশোনায় মন দিই বেটার। এগুলো ভেবে কাজ নেই, তার থেকে পড়াশোনায় মন দেওয়াটা বেটার। বাড়ি ফিরে তার মাকে কিছু বলল না রিমি, শুধু শুধু টেনশন ছাড়া আর কিছু না। তাছাড়া মাকে বললে আরও রিমিকে একা ছাড়বে না। রিমি একটু স্বাধীনতা চাই, একটু মন খুলে বাঁচার জন্য। নিজেকে রক্ষা করতে হবে নিজেকেই। মেঘ তো আর প্রতিদিন আসবে না তার সাথে, আসলে বোধহয় খুব বেশি খারাপ হতো না। আনমনেই হেসে উঠল রিমি। আজ ইউটিউব দেখে রান্নার অন্য রকমের একটা আইটেম বানানো শিখেছে সে। রিমির রিমির তার মা বাবা, ছোট একটা ভাই ও তার বৃদ্ধা দাদির সাথে থাকে। ছোট ভাইটা এবার প্লেতে উঠেছে। পিচ্চিটার জন্য সারাক্ষণই বাড়িতে হইচই পড়েই থাকে। তাছাড়া মাঝে মাঝে বাড়ির পিছনের দিকে বাগানে কাজ করতে ভালোই লাগে রিমির। সেখানে নানা রকমের গাছগাছালির সমারোহ। ছোটবেলা থেকেই প্রকৃতির কাছাকাছি থাকতে বেশ পছন্দ করে রিমি। আর গাছ হলে তো আর কথাই নেই। আর বাড়ির সবাই রিমির এই শখটাকে ভালোই প্রাধান্য দেয়। পরের দিন যথারীতি বাসের জন্য দাঁড়িয়ে আছে রিমি। হঠাৎই মেঘ দেখতে পায় সে। কিছু ছেলেদের সাথে কোথায় যেন যাচ্ছে। হাত বাড়িয়ে ডাকতে গিয়েও কেন জানি ডাকলো না রিমি। এতগুলো ছেলের সাথে কোথায় যেতে পারে মেঘ? সে কি মেঘের পিছু নেবে? না, ব্যাপারটা কেমন দেখায়। কিন্তু রিমির জোর পিছু নিতে মন চাইছে, তাই ওদের পিছু পিছু এগিয়ে গেল সে। মেঘ একবার পিছনে তাকালো। ইস, আর একটু হলেই তো ধরা পড়ে যেত রিমি। যাক বাবা, বড় বাজা বেঁচে গেছে সে। আবার তারা পথ চলতে লাগলো। চলতে চলতে একটা গোডাউন টাইপ কোনো জায়গায় এসে ঢুকলো সবাই ওরা। রিমি ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে ভেতরে উকি দিল সে। তেমন স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। ধুর, এত দূরে এসে ফিরে যাবার কোনো মানে হয় নাকি? ভিতরে ঢুকে সে দেখলো একটা রুম থেকে চিল্লানোর আওয়াজ আসছে। সেখানে গিয়ে উকি দিল রিমি। সে যা দেখতে পেল তার হাড় হিম হয়ে যায়। সে দেখে একটা ছেলেকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তাকে মারধর করা হচ্ছে। আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মেঘ। আজব, মেঘ কিছু বলছে না কেন? সেই ছেলেটিকে মারার পর তার হাতে পায়ে বাঁধন খুলে দেওয়া হলো। সে মেঘের পা ধরে কান্নাকাটি করছে আর অনেক মিনতি করছে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এমন সময় রিমির হাত থেকে একটা ড্রাম সজোরে পড়ে যায়। রিমি কোনো কিছু না ভেবে খুব জোরে দৌড় দেয়। ওরা কেউ রিমিকে দেখতে পায় না ঠিকই, কিন্তু রিমির পায়েলটা খুলে পড়ে যায় দরজার সামনে। মেঘ দৌড়ে আসতে আসতেই রিমি চলে যায়। আর মেঘের পায়ে রিমির পায়েলটা সে অনুভব করে। পায়েলটা হাতে নিতেই মেঘ বুঝতে পারে মেয়েটি আর কেউ না, রিমি ছিল। মেঘ হেসে তার পায়েলটা ওর পকেটে রেখে দেয় আর সেখান থেকে বেরিয়ে আসে। কোনো মতে দৌড়ে রিমি একটা টঙের দোকানে এসে পড়ে। খুব পানি তৃষ্ণা পেয়েছে ওর। সেই দোকান থেকে পানি কিনে খেয়ে রিমির ক্লান্তি ভাবটা একটু কমেছে। সি, যাকে এতটা ভালো ভেবেছিল রিমি, সে একটা গুন্ডা। তখন গতকাল কোনো
কিভাবে ছেলেটাকে মারছিল? সে যখন এতটাই খারাপ, তখন গতকাল কেন রিমিকে বাঁচিয়েছিল সে? মেঘ, এটা বদমাইশটার নাম নিতেও ঘৃণা লাগতেছে তার। সে বাড়িতে ফিরে এলো। আসে তো তাড়াতাড়ি তার বাড়ি ফেরা দেখে তার মা বেশ অবাক হলেন। কিরে রিমি, আজ এত তাড়াতাড়ি তুই এসে পড়লি? হ্যাঁ মা, আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই পড়শির সাথে এসে পড়েছি। ভালো করেছিস। এক কাজ কর, ড্রেসটা চেঞ্জ করে গোসলটা করে নে। আচ্ছা। রিমির মনটা কেমন যেন করছে। মেঘ কি রিমিকে দেখে ফেলেছে নাকি? আর যদি দেখে ফেলে, আর তখন যদি রিমিকে ক্ষতি করার চেষ্টা করে? কেন যে মেঘের পিছু নিতে গেল সে? এমন সময় তার ছোট ভাই আইমান আসে। আপু কি করো? কিছু না পুচকু, তুই হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ আপু। আপু তোমার মোবাইলটা দাও না, গেমস খেলবো। এই জেনি। কি? আপু কাল আমি তোমার সাথে কলেজ যাব। না না না, তোকে নিয়ে যাওয়া যাবে না। না, আমাকে নিয়ে যেতেই হবে। চুপ, একবার না বলেছি না? আইমানের সে কি কান্না! পুরো বাড়িতে হেঁটে হেঁটে কান্নাকাটি শুরু করেছে। কি মুশকিল রে বাবা! আর কোনো উপায় না দেখে ওকে নিয়ে বাগানে গেল। সেখানে একটা গোলাপ ফুল তার খুব পছন্দ হলো। এখন এটা তার চাই। তাই ফুলটা ছিঁড়ে আইমানকে দিল রিমি। ওকে আমি এটা দিব, কিন্তু আমারও একটা কথা যে তোকে শুনতে হবে। কি কথা আপু? বলো বলো। তুই আর আমার কলেজে যাওয়ার জন্য কান্না করবি না। আচ্ছা আচ্ছা, করবো না। দাও না ফুলটা। এনে। আইমানকে শান্ত করা গেল ঠিকই, কিন্তু আগামীকাল রিমির জন্য কি অপেক্ষা করছে তা উপরওয়ালাই ভালো জানেন। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি কলেজের জন্য রেডি হচ্ছিল রিমি। তখন মা তার রুমে আসে। এসে তাকে বলে তার জন্য একটা চিঠি এসেছে। চিঠি? কি বা চিঠি পাঠাতে পারে? মা, কি হলো? চিঠিটা দাও। এই নে। কিন্তু তোকে চিঠি কে পাঠালো? এই আধুনিক প্রযুক্তির যুগে চিঠি? সত্যি অবাক হচ্ছি। শোনো মা, তুমি আমার ফ্রেন্ডদের চেনো না? ওরা তো প্রায়ই এমন দুষ্টামি করে। বুঝেছি। আচ্ছা তুই তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা খেয়ে পরে কলেজে যাবি, কেমন? ওকে। চিঠিটার খামটা খুব সুন্দর। তার পছন্দের রং খুব সুন্দর করে নকশা করা। তার পছন্দের রঙে খুব সুন্দর করে নকশা করা। খামের বাইরে কোনো নাম ঠিকানা লেখা নাই। আশ্চর্য! যাই হোক, চিঠিটায় যেটা লেখা তা হচ্ছে, প্রিয় রিমি, গতকালের ঘটনাটার জন্য আই অ্যাম সরি। আসলে আপনি যেটা দেখেছেন সেটা সত্যি না। আপনি আমার পিছু পিছু গিয়েছিলেন তা আমি টের পাইনি। আপনার খুব সাহস আছে বলতে হয়। সে বাদ দিন, আপনার একটা জিনিস কিন্তু এখন আমার কাছে, তাই চাইলেও আপনি আমার থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। এখন আপনি ভাবছেন আপনার কোন জিনিসটা আমার কাছে থাকতে পারে, তাই তো? একবার আপনার পায়ের দিকে তাকান তো। রিমি পায়ের দিকে তাকাতেই যেন 440 ভোল্টের শক খেলো। এ কি? বাম পায়ের পায়েলটা কোথায় গেল? তার মানে তার পায়েলটা মেঘের কাছে। সে আবার চিঠির দিকে মনোযোগ দিল। কি, নিশ্চয়ই খুব অবাক হয়েছেন? আপনার চিন্তার কোনো কারণ নেই। অকারণেই আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি প্রতিদিন যেখানে বাসের জন্য দাঁড়ান সেখানে আসুন, আমি অপেক্ষা করছি। ওরে বাবা রে! এখন কি হবে? রিমি একা একা যাবে কি করে? তবুও সাহস রাখতে হবে। পায়েলটা যে করেই হোক ফিরিয়ে আনতে হবে, কারণ ওইটা তার বাবা তাকে 12তম জন্মদিনে ওটা উপহার দিয়েছিলেন। কারণ উপহারটা রিমির কাছে খুবই কাছের। সে নাস্তা না খেয়েই বেরিয়ে গেল। দেরি হয়ে যাচ্ছে এই অজুহাত দিয়ে। তার মা খানিকটা অবাক হলেন, কিছু বললেন না। রাস্তায় যেতে যেতে অনেক ভাবনা মাথায় এলো। আসলে কি রিমি যেটা দেখেছে সেটা আদৌ সত্যি, নাকি তার পিছনে কারণটা অন্য? হতেই পারে। এখনকার সময়ে কিছুই অসম্ভব নয়।
সেখানে পৌঁছাতে রিমি দেখতে পায় মেঘ দাঁড়িয়ে আছে, তার হাতে রিমির পায়েলটা। তখন কোনো মতে সেটা নিতে পারলে ভালো হয়। আমার পায়েলটা ফিরিয়ে দিন। দেব তো। এত তাড়াতাড়ি কি আছে? আমার তাড়া আছে, আমাকে কলেজ যেতে হবে। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন। আপনি গতকাল এই টাইমে আমার পিছু পিছু কেন গিয়েছিলেন? সেটার কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? তাছাড়া আমি কালকে সব দেখেছি। কি দেখেছেন? দেখেছি আপনি কতটা খারাপ। আপনি আসলে যা দেখেছেন তা সত্য, কিন্তু পুরোটা না। কি বলতে চাইছেন? গতকাল যে ছেলেটিকে মারা হচ্ছিল, সেই ছেলেটি একটা ভদ্রলোকের গায়ে হাত তুলতে যাচ্ছিল। আমি দেখে ওর পেছনে দৌড়েছিলাম, বাট সে পালিয়েছিল। পরে আমার বন্ধুরা তাকে খুঁজে বের করে ওই গোডাউনে রেখে আসে, আর আমি তখন গিয়ে ওকে শাসিয়ে আসি যাতে ওইসব না করে। বুঝতে পেরেছি। এবার প্লিজ ফিরিয়ে দিন আমার পায়েলটা। এই নিন। ধন্যবাদ। সেদিন বাসায় ফিরে বিকেলে শুয়েছিল রিমি। আজ পড়তে যাবে না সে, ভীষণ আলসেমি লাগছে তার, তাই আজ বাড়িতেই থাকবে। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পায় সে। দরজা খুলে দিতেই একজন মধ্যবয়সী লোককে দেখতে পায় সে। জি বলুন। আসলে মা, শফিকুল সাহেব বাসায় আছেন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা ঘরেই আছেন, আপনি ভেতরে এসে বসুন। ঠিক আছে। মা। রিমি ঘরে ফিরে আসে। সে এসে ফেসবুকিং করছিল। ড্রয়িং রুমে সে ভদ্রলোক বাবার সাথে যে কী নিয়ে আলোচনা হচ্ছে কে জানে। যাই হোক, গতকাল একটা অন্য রকমের রেসিপি দেখেছে রিমি, আজ ট্রাই করবে বলে ভেবেছে সে। সন্ধ্যায় বানিয়েও ফেললো। যতটা ভেবেছিল তার থেকে অনেক ভালো হয়েছে। আগামীকাল একটু পড়শির জন্য নিয়ে যাবে রিমি। পড়শির ধারণা রিমি কিছুই করতে পারে না। আগামীকাল পড়শিকে বুঝিয়ে দিতে হবে সেও সব পারে। কিছুক্ষণ আগেই সে ভদ্রমহিলা চলে গিয়েছেন। কী বিষয়ে এতক্ষণ কথা হচ্ছিল তা নিয়ে রিমির তেমন মাথা ব্যথা নেই বললেই চলে। রিমি ঘরে কাপড় ভাঁজ করছিল, এমন সময় তার মা ঘরে আসলেন। আরে মা, কি ব্যাপার? ওভাবে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে? হ্যাঁ, তোকে একটা কথা বলতে এলাম। বলো না, কি বলবে? তোর জানতে ইচ্ছে করছে না কিছুক্ষণ আগে যে লোকটি এসেছিলেন তার সাথে তোর বাবার কি কথা হলো? অফকোর্স না মা, হতে পারে বাবার ব্যবসার কোনো কিছু নিয়ে হয়তো কথা হয়েছে। আর তাছাড়া এগুলোর প্রতি আমার তেমন ইন্টারেস্ট নেই। না রিমি, তুই ভুল ভাবছিস। মানে? ওই ভদ্রলোক একজন ঘটক ছিলেন, আর তিনি তোর জন্য একটা সম্বোধন নিয়ে এসেছিলেন। মা, কি বলছো এসব তুমি? আমি এখন বিয়ের জন্য একদম প্রস্তুত নই। আমি আগের লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আর তোমরা? আমার ভাবতেই খুব অবাক লাগছে। আরে তুই এভাবে কথা বলছিস কেন? আর ছেলেদের বাড়ির অবস্থা বেশ ভালো, আর ছেলেও এখন পড়াশোনা করছে। তোকে এখনই বিয়ে দিয়ে দেব নাকি? শোন, বললেই কি বিয়ে হয়ে যায় নাকি? এখন তো কত কথাই তো বলবে। একটা কথা তোমাকে আমি বলে দিলাম, আমার ইচ্ছের বিরুদ্ধে যদি আমাকে বিয়ে দেবার চেষ্টা করো তাহলে এর ফল কিন্তু একদম ভালো হবে না। আরে কোথায় যাচ্ছিস? পড়শিদের বাসায় যাচ্ছি, সন্ধ্যায় ফিরবো। আরে দাঁড়া, শোন। রিমি বাইরে বেরিয়ে এলো। এসব কি শুনছে ও? মাত্র কলেজ লাইফটা শুরু হলো, ওই একটু ঘুরবে ফিরবে আনন্দ করবে, তা না এখন বিয়ে? না না, এটা হতেই পারে না। পথে যেতে গিয়ে একবার হোঁচট খেল রিমি। সে নিজেই সামলে নিল নিজেকে। তার মনে হলো এই যে সে হোঁচট খেল, তাকে যেমন নিজেকে সামলাতে হয়েছে, তেমনি সকল পরিস্থিতির সাথে লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। পড়শি বাড়িতে গিয়ে সবকিছু বলল রিমি। দেখ রিমি, তুই আগে কান্না বন্ধ কর। আমি ভাবতেই পারছি না আমার সাথে এমনটা হচ্ছে কেন। শোন, তুই বাসায় কিছু জানাস নি তো? কোন ব্যাপারে? ওই যে মেঘ। না তো। আচ্ছা, তোকে কেউ মেঘের সাথে দেখে নেয়নি তো? না, আমার মনে হয় না। দেখ, হতেই পারে। আমি কি করে জানবো বলতো? যা করে হোক তোকে ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, আমি আসি তাহলে। সন্ধ্যা হয়ে আসছে, একা যেতে পারবি? হ্যাঁ পারবো।
তুই চিন্তা করিস না। আচ্ছা, সাবধানে যাস। পড়শির বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো রিমি। অনেকটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল সে। হঠাৎই মনে হলো কারোর সাথে ধাক্কা খেলো সে। এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। আরে রিমি, আপনি এখন এখানে? মেঘ, আপনি? আপনি ভর সন্ধ্যা এখানে কি করছেন? আপনার তো জেনে কি লাভ? আর সব কথার উত্তর আমি আপনাকে দিব কেন? মেঘ রিমির হাত খুব জোরে চেপে দেয়ালে ঠাকায়। কি করছেন আপনি মেঘ? ভদ্রভাবে বললাম, শুনলেন না তো? মেঘ, আমার হাতে লাগছে, ছাড়ুন বলছি। না, ছাড়বো না, আগে আমার কথার উত্তর চাই। আমি পড়শির বাসায় গিয়েছিলাম। কেন? এমনি। মেঘ ছেড়ে দিল রিমিকে। মেঘের এরকম আচরণ রিমিকে ভয় পাইয়ে দিয়েছে কিছুক্ষণের জন্য। সে ভয় পেতে শুরু করলো মেঘকে। সে চলেই যেতেই মেঘ ওর পথ আটকে দাঁড়িয়ে গেল। আমি আপনাকে বাসায় পৌঁছে দেবো, চলুন। আমি নিজেই চলে যেতে পারবো না। কিছুক্ষণ আগের মেডিসিনটা কি কম হয়ে গেছে? না, আচ্ছা আসুন। একটা রিক্সা ডাকলো মেঘ। রিমিকে রিক্সায় তুলে দিল সে, আর রিক্সাওয়ালাকে বলল যেন সাবধানে নিয়ে যায় রিমিকে। বাড়ি পৌঁছে রিমি ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। হাত মুখ ধুতেই হাতের দিকে চোখ পড়ল রিমির। ইস, হাতটা একদম লাল হয়ে গেছে। কত বড় সাহস মেঘের! ও কি করে রিমির হাত ধরলো? তাও আবার রিমি কিছু বলতে পারলো না। মেঘ সামনে আসলেই যেন সব কিছু গুলিয়ে যায়। কেন কিছু বলতে পারে না সে? আল্লাহ ভালো জানেন। তবে বিয়ের ব্যাপারটাকে আপাতত বাদ দিলেই ভালো হয়। কাল সকালে বাবার সাথে একবার কথা বলে দেখবে রিমি, যদি বিয়েটা আটকানো যায়। আগামীকাল থেকে রিমির কলেজে পরীক্ষা শুরু, কিন্তু রিমির প্রস্তুতি তেমন ভালো না। বাসায় তাকে নিয়ে যে শুরু হয়েছে তাতে পড়াশোনায় মন বসছে না। তবুও বই হাতে নিয়ে পড়তে বসলো সে। ধুর বাবা, টেবিলে বসে পড়তে ইচ্ছা করছে না। তাই বই হাতে নিয়ে বারান্দায় গেল রিমি। আজ একটু বৃষ্টি হচ্ছে। বারান্দায় গিয়েই মনটা ভালো হয়ে গেল। ইস, কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তাছাড়া একটা মাটির মতো সুঘ্রাণ। এই ব্যাপারটা বেশ ভালোই লাগছে রিমির। হঠাৎ বারান্দায় রাস্তার দিকে চোখটা গেল তার। মেঘ দাঁড়িয়ে আছে গেটের সামনে। আজব তো, এই ছেলেটা কি ওকে একটু শান্তি দেবে না কি? তাছাড়া বৃষ্টিটাও বেড়েছে। এমন একটা সময়ে তরকারটাই বা কি বেরোনোর? ওকে দেখে মনে হচ্ছে ইচ্ছা করেই ভিজছে। যা ইচ্ছে করুক। সে রুমে চলে এলো। এসে দেখলো তার মোবাইলটা আলো জ্বলে আছে। নিশ্চয় কেউ ফোন করেছে। গিয়ে ফোনটা হাতে নিতেই দেখলো একটা মেসেজটির কারণেই মেঘের ছিল। সে মেসেজে জানিয়েছে যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল, আর সে বারান্দায় রিমিকে দেখতে পেয়ে যেই দাঁড়িয়েছে অমনি তার ছাতাটা উড়ে কোথাও চলে গেছে। তাই ওর একটা ছাতার প্রয়োজন বাড়িতে ফেরার জন্য। ঢং! রিমিকে দেখে দাঁড়িয়ে যেতে কি রিমি ওকে বলেছিল? আর ওর ছাতা লাগবে তো কি হয়েছে, তাই বলে রিমি যাবে ওকে ছাতা দিতে? বইই গেছে। এমন সময় মায়ের চিৎকার শুনে রিমি সে দ্রুত যেতেই দেখে বৃষ্টির মধ্যে আয়মান বাইরে বেরিয়ে গেছে। এই পিচিটাকে নিয়ে আর পারা গেল না, এখনই বের হতে হলো। মাকে থামিয়ে দরজাটা খুলে ছাতাটা নিয়ে বের হলো রিমি। মেঘ বোধহয় এতক্ষণে চলে গেছে। ওমা, সে কি কাণ্ড! আয়মান গিয়ে মেঘের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। রিমি কাছে গিয়ে বলল, এই আইমান, এদিকে আয় বলছি। তুই ঘর থেকে বের হয়েছিস কেন? আপু, আসো খেলা করি। তোর খেলা বের করছি, আয় চল বলছি। না, আমি যাব না। আমি ভাইয়ার সাথে খেলবো। আমি বলেছিলাম না অপরিচিত কারোর সাথে কথা বলতে নেই? চল বলছি ভেতরে। এই বলে রিমি আয়মানকে নিয়ে ঘরে যেতে আয়মান বলল, আপু, ভাইয়াটাকে ছাতাটা দিয়ে দাও। কেন? দেখছো না উনি একদম ভিজে গেছেন। আচ্ছা দেব, তুই যা ভেতরে। আচ্ছা। দেখেছ এতটুকু পুচকি ছেলে কি পাকা হয়েছে?
সেও বুঝেছে মেঘের আসলে ছাতাটা দরকার। রিমি এগিয়ে মেঘের ছাতাটা দিয়ে বলল, এই নিন। থ্যাংক ইউ, তবে আমার লাগবে না। কেন? আপনি তো প্রায়ই ভিজে গেছে। এটাই তো, পুরোই ভিজে গেছি, তাই আর লাগবে না। যখন টেক্সট করেছিলাম তখন নিয়ে এলে ভালো হতো। বাই দ্য ওয়ে, আপনি আমার নাম্বার পেলেন কি করে? পেয়েছি। কি? হ্যাঁ, আচ্ছা, ছাতাটা ফিরিয়ে দেবেন কিন্তু। অবশ্যই। মেঘ চলে গেল। ইস, পুরো ভিজে গেছে মেঘ। একটা মানুষ সাহায্য চেয়েছিল আর রিমি কি করলো এটা? ওকে নিয়ে এত ভাবা ঠিক হচ্ছে না। এই রে, কাল পরীক্ষা আর সে পড়তে না বসে এসব ভাবছে। তড়িঘড়ি করে ঘরে বসে পড়তে লাগলো রিমি। পরদিন পরীক্ষা দিতে গেল রিমি। যতটা আশা করেছিল তার থেকে অনেকটা বেশি ভালো হয়েছে তার পরীক্ষা, তাই খুব খুশিও। বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল সে। আজ বাসে যেতে ইচ্ছা করছে না, তাই হেঁটেই যাচ্ছিল রিমি। এমন সময় রিমির নাম ধরে পিছন থেকে কেউ একজন ডাকলো তাকে। আরে মেঘ, আপনি? হ্যাঁ, এই যে আপনার ছাতা। হুম। আজ কি বাস পাননি নাকি? না, আজ হেঁটে যেতে ইচ্ছে করছিল তাই। ও, আমি এগিয়ে দেই। আসুন। মেঘের সাথে কথা বলতে ভালোই লাগছে। মানুষটাকে চেনাটা খুব বেশি কঠিন। এক এক সময় এক এক রকম লাগে। হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যেতেই মেঘ ধরে ফেললো রিমিকে। মেঘের অনেকটা কাছেই এসে পড়লো রিমি। ওর চোখগুলো এত সুন্দর, মনে হয় যেন তার এই দৃষ্টি যেন খুব চেনা, তবুও অচেনা মনে হয়। কয়েক সেকেন্ড তাকিয়ে ঘোর ভাঙে রিমির। দুজনেই লজ্জা পেয়ে একটু দূরে সরে যায়। বাড়ি এসে গেছে এই বলে মেঘ চলে যায়। রিমি অন্যরকম অনুভূতি অনুভব করে। আজ বিকেলে আয়মানকে নিয়ে সামনে একটা পার্কে যাবে রিমি। পিচ্চিটা অনেক দিন ধরেই কোথাও যায় না। রিমিও এতদিন পরীক্ষার জন্য নিয়ে যেতে পারেনি আয়মানকে, তাই সিদ্ধান্ত নিল আজই নিয়ে যাবে। সে সাদা একটা সালোয়ার কামিজ পরলো, ওড়নাটা লাল। এই জামাটা খুবই পিচ্ছল রিমির। এই জামাটা খুবই পছন্দ রিমির, তেমন পরা হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে রিমি তৈরি হচ্ছিল। মেঘের সাথে এই কয়েকদিন দেখা হয়নি, আজ যদি দেখা হয়ে যায়। এসব কি ভাবছে রিমি? আবার কি মেঘকে নিয়ে ভাবতে শুরু করেছে সে? কেন? আয়মান এসে তাড়া দিতে শুরু করলো। আপু, চলো না তাড়াতাড়ি। একটু দাঁড়া। আপু, টিপ পরো তো। টিপ? কেন? তোমাকে টিপ পরলে খুব ভালো সুন্দর লাগে। তাই নাকি? এই বলে আয়মানকে কাতুকুতু দিয়ে হাসাতে লাগলো রিমি। অনেক পাকা হয়ে গেছে পিচ্চিটা। থাক, যখন পড়তে বলেছে পড়ে নিল রিমি। খারাপ লাগছে না। বাসা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা। বিকেলবেলা তাই হাঁটতে ভালোই লাগছে। তার উপর আয়মান এইটা ওইটা নিয়ে প্রশ্ন করছে রিমিকে। এই পুস্কুটা অতিরিক্ত কথা বলে, খালি দৌড়ে যেতে চাইছে, কিন্তু ছাড়ছে না রিমি ওকে। পার্কে পৌঁছে তাকে ছেড়ে দিবে রিমি। তখন যত পারুক দৌড়াক। সেখানে গিয়ে দেখা গেল বেশ অনেকগুলো বাচ্চারা আছে, তারা খেলছে সবাই। আপু, আমি যাই ওদের সাথে। যা, কিন্তু পার্কের বাইরে যাবি না, কেমন? আচ্ছা আপু, তুমি ওই বেঞ্চে গিয়ে বসো। তোকে বলতে হবে না, তুই যা। বাই। আয়মান খেলছে একটা বল নিয়ে, আর রিমি বেঞ্চে বসে দেখছে আয়মানকে। বসতে বিরক্ত লাগছিল, তাই ফেসবুকিং করতেছিল রিমি। পড়শি আজকে শিফাতের সাথে ঘুরতে গিয়েছে। শিফাত পড়শির বয়ফ্রেন্ড। আসল কথা হচ্ছে ফেসবুকে ছবি আপলোড দিয়েছে পড়শি। বেশ ভালোই লাগছে দুজনকে। ইস, রিমিও যদি এমন করে তার প্রিয় মানুষের সাথে ছবি তুলে সেটা সবাইকে দেখাতে পারতো। আসলে প্রিয় মানুষের সাথে সময় কাটানোটা বড়ই ভাগ্যের বিষয়। এক একটা মুহূর্ত যেন নতুন একটা জীবন বলে মনে হয়। পিছন থেকে কে যেন রিমির চোখ ধরলো। আরে কে?
কোনো উত্তর নেই। আজব তো, কথা বলছেন না কেন? আমার চোখ থেকে হাতটা ছাড়ুন বলছি। সারপ্রাইজ? মেঘ, আপনি? তো অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন বুঝি? আপনাকে বলবো কেন? সেটাই, আমাকে বলবেন কেন? আইমানকে নিয়ে এসেছিলেন তাই না? হুম। তো একা একা বসে কি ভাবছিলেন ফোনের দিকে তাকিয়ে? কই কিছু না তো। আমি দেখেছি। কচু দেখেছেন? বাই দ্য ওয়ে, আমার কিন্তু কচু খুব পছন্দের। কচুর চুলকানিটা লাগিয়ে দিলে পছন্দ আর থাকবে না। এই বলে রিমি হেসে উঠল। মেঘ অবাক হয়ে গেল, কারণ এমন হাস্যকর কোনো কিছু মেঘ বলেনি রিমিকে। আপনি হাসছেন কেন? এমনি। আপনি এখানে কি করে? মাস্তানি করা ছেড়ে দিয়েছেন বুঝি? এক্সকিউজ মি, আমি মাস্তানি কখনোই করতাম না। ও রিয়েলি? ভালো। ওকে, আজ অন্যরকম লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। কিন্তু ওর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র আমার আছে। ওকে বোঝাতে হবে এভাবে যেন ও কোনোদিন না বের হয়, খালি ভুল না বুঝলেই হয়। কি ব্যাপার, চুপ করে গেলেন যে? ইয়ে, এভাবে সেজে রাস্তায় আর বের হবেন না, কেমন? মানে? হ্যাঁ, আসলে সবার নজর তো আর এক না। আপনারটা ঠিক আছে তো? কি? মানে বলতে চাইছি আপনার নজরটা ভালো তো, তাহলেই হবে। রিমির কথা বুঝতে পারলো না রে। রিমির কথা বুঝতে পারলো না মেঘ। মেয়েটা কি বলতে চাইলো তা বোঝাটা খুব মুশকিল। খুব সাবধানে থাকতে হবে, বেশি চালাক। আয়মান আসলো। আরে আপু, এটা ওই ভাইয়াটা না? হ্যাঁ। ভাইয়া আমার জন্য চকলেট এনেছে। আইমান, এসব কি? তুমি এভাবে চকলেট চাইছো কেন? আপু, রিমি থাক না, এই যে আইমান সাহেব, আপনার জন্য আছে চকলেট, এই নিন। থ্যাংক ইউ আপু। চলো বাসায় যাই। চল। মেঘ, আসি। আমি এগিয়ে দিই। নো থ্যাঙ্কস। ওকে। ওকে বললেই কি মেঘ শুনবে? সে রিমির পিছু পিছু হাঁটতে লাগলো। রিমিও বুঝতে পারলো মেঘ পিছু পিছু আসছে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে রিমির বুকে থাকা ওড়নাটা উড়িয়ে নিয়ে চলে গেল। আরে, আমার ওড়না! পিছনে তাকিয়ে রিমি দেখলো মেঘের মুখে ওড়নাটা জড়িয়ে গেছে। মেঘ ওড়নাটা সরিয়ে রিমির দিকে তাকালো। রিমি লজ্জায় নিচে তাকিয়ে আছে। মেঘ বুঝতে পেরে এগিয়ে এসে ওর বুকে ওড়নাটা দিয়ে দিল। এজন্যই বলেছিলাম এভাবে না বের হতে, সাবধানে যাবেন। হুম। রিমি দ্রুত আয়মানকে নিয়ে বাসায় এসে পড়ল। ঘরে ঢুকে রিমি দরজা আটকিয়ে দিল। রিমির মা অবাক হলেন। আরে, এইভাবে কোনোদিনও রিমি দরজা বন্ধ করে না, আজ কি হলো? মেয়েটা ইদানিং অন্যরকম হয়ে গেছে। রাত 8টা। মেঘর বন্ধু শাহিদের সাথে বিলের একদিকে আড্ডা মারছিল। শাহিদ সিগারেট খাচ্ছিল। মেঘকে অফার করলো সে। আরে না, এইসব আর খাবো না। কি রে মামা, তুই কি প্রেমে পড়েছিস? তুই তো আগে আমাদের এগুলো শিখাইছিস, আর এখন তুই মানা করছিস। ভেবে নে সেটাই। তা কার প্রেমে পড়লি? নিশ্চয় মিম। মাথায় তার কি ছিঁড়ে গিয়েছে তোর? মিমের প্রেমে পড়বো কেন? ও ছাড়া পৃথিবীতে কি অন্য কোনো মেয়ে নেই? আছে বই কি। শোন, মিমকে আমি কোনোদিনও পছন্দ করিনি। নেহাত ও আমার সাথে খালি মিশতে চাইতো। আচ্ছা বাদ দে, বুঝতে পারি নাই। হুম। এবার বলতো, কে সে রূপসী? রূপসী তো বটেই, সে আমার চোখে সে সব থেকে সুন্দর। আরে মামা, প্রেমে পড়লে তো কাজলেরও ভালো লাগে। আরে কাজল আবার কে? আরে বাদ দে, মজা করলাম। ইউ ক্যারি অন। ওর নাম রিমি, কলেজে পড়ে, ভীষণ একরোখা একটা মেয়ে। তো কি দেখে প্রেমে পড়লি? ওর রাগ আর হাসি, লাইক সিরিয়াসলি? আর ওর চাহনিটা, দোস্ত কিলার, তোরে জাস্ট বোঝাতে পারবো না। তার মানে চোখ খুব সুন্দর, তাই না? জানি না, কিন্তু আজ ওকে
অনেক সুন্দর লাগছিল, শুধুমাত্র কপালে টিপটার জন্য। মামা চালায় যাও, হাম তোমারে সাথ হে। কিন্তু বলছিস যে ভালোবাসিস। না রে, এখনো বলিনি। ও আমাকে পছন্দ করে না, আমি তা জানি। বলে দে দোস্ত। দোস্ত, তুই শুধু দোয়া কর যেন ওরেই বিয়ে করতে পারি। পারবি না কেন? দরকার পড়লে মামিরে বাসা থেকে তুলে নিয়ে বিয়া দেবো। চেনে না এই সাহিদকে? তুই জানিস আজ আমার খুব রাগও হয়েছিল ওকে দেখে। কেন মামা? সাজবে ঠিক আছে, সবাইকে দেখিয়ে বেড়াতে হবে আমি সেজেছি। শোন, এখনকার কোনো মেয়েই সাজা ছাড়া থাকে না। না সেটা ঠিক আছে, তবুও আমি চাই না ওকে কেউ আমার মতো করে দেখুক। এই তো আসল কথাটা এতক্ষণে বের হয়েছে। ঘুরিয়ে পিছিয়ে বলতে তো বুঝলাম না। আমি না ওকে বলতে গিয়েও বলতে পারিনি যে এভাবে বের হবেন না। তার আগেই ও আমাকে একটা কথা বলেছে। কি হয়েছে? আমি বলেছিলাম এভাবে সেজে রাস্তায় বের হবেন না। প্রথমে একটু অবাক হয়েছিল, পরে আমি আবার বলেছিলাম সবার নজর তো আর এক না। উত্তরে ম্যাডাম কি বলেছে জানিস? কি? আপনার নজর ঠিক আছে তো, আপনারটা ঠিক হলেই চলবে। ও, আমি বুঝেছি মাইবি। আমি বুঝিনি। আর তুই কি ঘোড়ার ডিম বুঝছিস? আরে মামা, মামিও তোর লাইক করে, বুঝেছিস? কি, কিভাবে? দেখ মামি কি বল দেখ মামি কি বলেছে। তোর নজর ঠিক থাকলেই হবে। সো এটার মানেটা সিম্পল। পৃথিবীর কারোর চোখে নজরে মামির কিছু যায় আসে না। তুই তাকে কেমন চোখে দেখিস, এটা তার কাছে বড় একটা ফ্যাক্ট না, বুঝেছিস? আরে তাই তো, তার মানে ও আমাকে পছন্দ করে। মামা, তোর এত বড় একটা সারপ্রাইজ দিলাম। টিট তো বানতা হে। ট্রিট দিব মানে চল, আজ যা খেতে চাইবি তাই খাওয়াবো। চল কাচ্চি খাবো মামা। চল। এদিকে রিমি সারা বাড়িতে নেচে বেড়াচ্ছে, ওর কাছে কেন জানি অনেক ভালো লাগছে। ও কি তবে ওর মনের মানুষের সন্ধান পেয়ে গেছে? হয়তো বা। কিন্তু ওর ভালোবাসাটা কি ও প্রকাশ করতে পারবে মেঘের কাছে? চিৎকার করে রিমির বলতে ইচ্ছা করছে, মেঘ, লাভ ইউ। তবে আসলে মেঘ কি ওকে ভালোবাসে? না বাসলে মেয়েরে ওকে ভালোবাসা বোঝাবে রিমি। ভালোবাসবে না মানে ওকে যে ভালোবাসতেই হবে। রিমির বাবা আজ তাড়াতাড়ি বাসায় এলেন। সে এসে রিমিকে খুব জোরে ডাকতে লাগলেন, রিমি, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রিমি, আজ বিকেলে তুই পার্কে গিয়েছিলিস? রিমি ভয় পেয়ে নিচে তাকিয়ে ডাকবে, কি হলো, উত্তর দে। হ্যাঁ বাবা গিয়েছিলাম। ওই ছেলেটা কে ছিল যে তোর পিছু পিছু ছিল? চুপ করে থাকবে। মধু, কি গো, কি হয়েছে? মেয়ে কোথায় যায় না যায় কোনো খোঁজ খবর রাখো না, তাই না? কি হয়েছে বলবে তো? কি বলবো আমি বলতে পারছি না। তোমার মেয়ে ওই রাস্তার ছেলের সাথে। মানে কি? কোন ছেলে? আমি এখন বুঝেছি কেন তোমার মেয়ে বিয়ে করবে না বলে বায়না ধরেছিল। বাবা তুমি ভুল বুঝছো। আমি চুপ, তুই একটা কথা বলবি না। আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। যতদিন তোর বিয়ে না হচ্ছে এই ঘরে তুই বন্দি হয়ে থাকবি। বাবা বাবা আমার কথাটা শোনো। দরজা বন্ধ হয়ে গেল। এই দরজা কি খুলবে না? তাহলে কি মেঘকে আর জানানো হবে না? মেঝেতে বসে অঝরে কাঁদতে লাগলো রিমি। রিমি দিশাহারা হয়ে ভালো পাত্র খুঁজে বেড়াচ্ছেন। তার বাবা। রিমিকে এখনো ঘরবন্দি করে রেখেছেন তার মা। আজ 2 সপ্তাহ হলো রিমি তার ঘরে বন্দি, কোথাও যেতে পারে না সে, এমনকি তার শখের বাগানটাতেও। তার মা বাবার ধারণা তাকে ছেড়ে দিলে ওই ছেলের সাথে পালিয়ে যাবে রিমি। মেঘও কেমন যেন হয়ে গেছে। আজ 2 সপ্তাহ হলো রিমির কোনো দেখা নেই। কি হয়েছে কে জানে। রিমির বাসার এখানটায়ও কয়েকবার গিয়েছে মেঘ, কিন্তু তার বারান্দায় দরজাটা বন্ধ। রিমি কি অসুস্থ নাকি অন্য কোনো ব্যাপার আছে? এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল মেঘ। এমন সময় পড়শিকে দেখতে পেল সে। আরে, এই মেয়েটা তো রিমির বেস্ট ফ্রেন্ড।
ওর কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে। ও পেছন থেকে পড়শিকে ডাক দিল। এক্সকিউজ মি, আপনি রিমির ফ্রেন্ড না? জি, কিন্তু আপনি কে? আমি মেঘ। ও, আপনি তাহলে মেঘ। হ্যাঁ, আসলে রিমির ব্যাপারে কিছু জানেন? ওকে আজ অনেক দিন ধরেই দেখছি না। আসলে আমিও জানি না। আজ 2 সপ্তাহ হলো রিমি কলেজে আসে না। গতকাল আমাকে কল করেছিল, তাই আজ ওর বাসায় যাচ্ছি। আমার একটা হেল্প করবেন? শিওর, আপনি বলুন। আমার নাম্বারটা রাখুন, আর আপনারও রিমির মধ্যে যা কথা হবে আমাকে জানাবেন, কেমন? প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাসা থেকে ফিরেই আপনাকে কল করব। থ্যাংক ইউ। পড়শি চলে গেল। যাক, একটা ব্যবস্থা অন্তত হয়েছে। রিমির বাসায় পৌঁছে কলিং বেল চাপলো পড়শি। রিমির মা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো মা, ভেতরে এসো, বসো। আন্টি, রিমি কি অসুস্থ? না, রিমি ভালো আছে। আজ ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিল 2 সপ্তাহ হয়ে গেল আর রিমি কলেজে আসছে না, তাই আমি চলে এলাম। চলো রিমির কাছে নিয়ে যাই। আচ্ছা। পড়শিকে রিমির ঘরের সামনে নিয়ে যেতেই পড়শি খেয়াল করলো রিমির ঘরটা তালাবদ্ধ। একটু অবাক হলো সে। দরজা খুলে দিতেই রিমিকে দেখতে পেল পড়শি। তোমার কথা বলা শেষ হলে তালা মেরে চাবিটা আমাকে দিয়ে তারপর যাবে, কেমন? জি আচ্ছা। রিমির মা চলে গেলেন। পড়শি দরজাটা ভিড়িয়ে দিল। রিমি দৌড়ে পড়শিকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। রিমি, কাঁদিস না, আমাকে খুলে বল কি হয়েছে। কেঁদেই যাচ্ছে। বোকা মেয়ে একটা। এদিকে আয়, বস, চোখের পানি মোচ। কি হলো মোচ বলছি, এবার বল। আসলে দোস্ত, ওই দিন আইমানকে পার্কে গেলাম না, হ্যাঁ বলেছিলি তো আমাকে। বাবা মেঘের সাথে আমাকে দেখে ফেলেছে। এখন বলেছে আমার যতদিন বিয়ে না হবে এইভাবে আমি বন্দি হয়ে থাকবো, এইভাবে আমাকে বন্দি করে রাখবে। আল্লাহ, এগুলো কি বলছিস তুই? পড়শি, আমি মেঘকে খুব ভালোবেসে ফেলেছি। আমি ওকে ছাড়া কি করে অন্য কাউকে বিয়ে করব? আমি ঠিক করে ফেলেছি আমি সুইসাইড করব। একটা থাপ্পড় মারবো আমি তোকে। তোর সাহস কি করে হলো এই কথা বলার? আমি কি করব? আমার কাছে কি বা উপায় আছে? উপায় তো অনেক আছে, কিন্তু এখন তুই শান্ত হ। জানিস, আমি মেঘকে কেউ জানাতে পারিনি আমি ওকে ভালোবাসি। জানাতে চাস? কি করে আমার কাছে তো ওর ফোন নাম্বার নেই। আমি যদি ওর সাথে তোকে কথা বলিয়ে দিই, পারবি তো বলতে? হ্যাঁ পারবো, কিন্তু কি করে? আজ তোর বাসায় আসার সময় ওর সাথে দেখা হয়েছে আমার। ভীষণ অস্থির দেখাচ্ছিল মেঘকে। আমি তো ফার্স্টে চিনতে পারিনি। পরে আমাকে তোর কথা জিজ্ঞেস করলো, আর এও বলেছে তোর সাথে কথা বলে ওকে জানাতে। দোস্ত, আমি একটা চিঠি লিখে দেই, তুই বরং এটা ওকে দিয়ে দিস। আসলে আমি আমার কষ্টগুলো অন্তত ওকে জানাতে চাই না, ও সহ্য করতে পারবে না। আচ্ছা তুই লেখ তাহলে। রিমি সব বলল চিঠিতে। আর সবার শেষে নিজের ভালোবাসার কথাটা বলল রিমি। এই নে শোন, আমি তো বারান্দায় যেতে পারবো না, বাবা সেটাও তালা দিয়ে রেখেছে। তুই মাঝে মাঝে আসিস, আমার ফোনটাও তো নেই আমার কাছে। তুই চিন্তা করিস না, মেঘ কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। আসি দোস্ত। আচ্ছা। নিজের খেয়াল রাখিস। দরজায় তালা দিতে খুব কষ্ট হচ্ছিল পড়শির, তবে সেই সময় আর কিছুই করার ছিল না। পড়শির মাথায় একটা বুদ্ধি এলো। সে চাবিটার ছাপ নিল একটা সাবানের সাহায্যে। এটা সোজা মেঘের কাছে দিবে পড়শি। রিমির বাড়ি থেকে বের হতেই রিমির বাবাকে দেখতে পেল পড়শি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আঙ্কেল, আমি পড়শি, রিমির ফ্রেন্ড। ও আচ্ছা, তো কথা হয়েছে রিমির সাথে? হ্যাঁ আঙ্কেল। তা বেশ, কি কথা হলো? আঙ্কেল তেমন কিছু না, অনেকদিন ধরে ও কলেজে যায়নি তো, তাই ওকে কিছু সাজেশন দিতে এসেছিলাম। তা ঠিক আছে, কিন্তু তোমার হাতে তো কোনো খাতা দেখছি না। আরে কি যে বলেন না আঙ্কেল, আমার মনে আছে কি কি সাজেশন ছিল, তাই আমি খাতা আনিনি। আচ্ছা, আমি তাহলে আসি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, এসো। যাক বাবা, বাঁচা গেল। পড়শি খুব ভয় পেয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য। তবে মেয়েকে কোনো মতে চিঠি আর চাবির ছাপটা দিতে পারলেই শান্তি। পথে যেতে যেতে মেয়েকে চোখে পড়ল না, তাই মেয়েকে কল করলো সে। ফোনটা রিসিভ হতেই, এই যে দুলা ভাই, কই আপনি?
দুলাভাই মানে কে আপনি? আরে আমি পড়শি। ও সরি, হ্যাঁ বলুন। আপনার জন্য সুখবর আছে। আপনি কোথায় আমাকে বলুন, আমি আসছি। ওকে। মেঘ এলো, পড়শি তাকে চিঠিটা আর সেই চাবির ছাপটা দিল। প্রথমে মেঘ কিছু বুঝতে না পারলেও পড়শির থেকে এটা শুনলো যে রিমিকে ঘরবন্দি করে রাখা হয়েছে। এই বলেই পড়শি চলে গেল। পার্কে থাকা সেই বেঞ্চটিতে মেঘ চিঠিটা পড়ছিল। রিমির হাতে লেখা খুবই সুন্দর। সে অনেক কিছু লিখেছে চিঠিটাতে। সব শেষে ছোট করে কি যেন লেখা। আরে এটা আই লাভ ইউ লেখা না? তার মানে রিমি মেঘকে সাহিত্যের কথাটা তাহলে সত্যি। মেঘের আনন্দ আর কি দেখে, কিন্তু এখন সব শেষ না। ওকে রিমির কাছে যে করে হোক পৌঁছাতেই হবে। নিজের ভালোবাসার মানুষটাকে আর কষ্ট পেতে দেবে না মেঘ। ওকে বিয়ে করে দিবে, ওকে বিয়ে দিয়ে দিবে। মেঘ বেঁচে থাকতে রিমির গায়ে কেউ হাতও দিতে পারবে না। এই সাবানে এখন চাবিটার ছাপ রয়েছে, এই চাবিটা বানিয়ে ফেলতে হবে। দ্রুত শাহিদকে কল করলো সে। দোস্ত কই তুই? খুব দরকার তোকে। আমি এই তো বাসায়, চলে আয়। আচ্ছা আমি আসছি, তুই থাক। আচ্ছা। শাহিদ তার পরিচিত একটা চাবিওয়ালার কাছে অনেক তাড়াতাড়ি চাবি বানিয়ে মেঘকে দিল। আজ রাতের বেলা মেঘ রিমির কাছে যাবে, তখন সবাই ঘুমিয়ে যাবে আর টের পাবে না। কিছুক্ষণ আগে রিমিকে খাবার দিয়ে পুনরায় তালা মেরেছে রিমির মা। আজ খেতে ইচ্ছা করছে না খাবারটা, ঢেকে একপাশে রেখে দিল রিমি। আচ্ছা, মেঘ কি চিঠিটা পেয়েছে? এতক্ষণ নিশ্চয় মেঘ জেনে গিয়েছে যে সে কতটা ভালোবাসে। ওর কি একটু ইচ্ছা করছে না রিমির সাথে একবার দেখা করবে? আর দেখা তো করবার তো জো নেই, তালার চাবি তো মায়ের কাছে। রিমি আয়নার কাছে গেল, আজ একটু সাজতে ইচ্ছা করছে। সেজেই বা কি হবে, কার জন্য সাজবে রিমি? তবুও কপালের টিপটা পড়ল সে। ওই দিন মেঘ খুব অন্যরকমভাবে রিমির দিকে তাকিয়েছিল, এটা অবশ্য সে ভালোভাবেই খেয়াল করেছে সে। এমন সময় দরজা খোলার শব্দ হলো, কিন্তু এই শব্দটা খানিকটা সতর্কতা মিশ্রিত, খুবই আস্তে। রিমি অন্যদিকে তাকিয়ে রইল, হয়তো মা এসেছেন আবার দেখতে যে রিমি খেয়েছে কিনা। পিছন ঘুরেই বলল, মা আমি পরে খেয়ে নিব, তুমি গিয়ে শুয়ে পড়ো। কি, তুমি এখনো খাওনি? স্বরটা খুব পরিচিত লাগছে। পিছন ঘুরে রিমি দেখতে পেল মেঘকে। একরাশ হাসি ফুটে উঠল যেন রিমির ঠোঁটে। সে দৌড়ে মেঘকে জড়িয়ে ধরল। মেঘও বেশ শক্ত করে জড়িয়ে ধরল রিমিকে। রিমি এখন মেঘের বুকে ধুকপুকটা শুনতে পাচ্ছে, আর রিমির চোখ বন্ধ। মেঘের ভালোবাসাটা অনুভব করছে রিমি। এই মুহূর্তটা যদি থেমে যেত কতই না ভালো হতো। খানিকটা পরে রিমি মেঘকে ছেড়ে দিল। অনেক লজ্জা পেয়ে নিচে তাকিয়ে আছে সে, আর মেঘ রিমিকে দেখছে। রিমির হাত ধরে কাছে টেনে নিল মেঘ। ম্যাডাম তাহলে লজ্জাও পাচ্ছে? নিচে তাকিয়ে থাকে। রিমির কপালে থাকা টিপটা দেখতে পেল মেঘ। রিমি কি জানতো মেঘ আসবে? রিমির কপালে চুমু দিল মেঘ। রিমি মেঘকে আবার জড়িয়ে ধরল। আহারে কি পাগলি একটা মেয়ের প্রেমে পড়েছে মেঘ। আহারে কি পাগলি একটা মেয়ের প্রেমে পড়েছে মেঘ। খুব বেশি লজ্জা পায়। এই মুহূর্তটা খুব স্পেশাল। এখন পালিয়ে যাবার ডিসিশনটা কি নেওয়া ঠিক হবে? রিমি একবার জিজ্ঞেস করে দেখবে নাকি? রিমি এক চলো পালিয়ে যাই। খুন। হ্যাঁ, নইলে যে তোমার বিয়ে হয়ে যাবে তখন আমি কি করবো বলো তো? বাবা তো এখনো পাত্র পায়নি। ঠিক আছে, তবে মেঘের মুখে হাত দিল রিমি। আর কথা বলবে না, এসো কোথায়? বসো। রিমি টেবিলে রাখা খাবারটা বের করলো। আমি জানি তুমি এখনো খাওনি, তাই তো? তুমি জানলে কি করে? এমনি এমনি তো আর তোমাকে ভালোবাসিনি। তাই না? হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মেঘও রিমিকে খাইয়ে দিল। হঠাৎ মেঘের গলায় আটকে গেল খাবার। রিমি চেষ্টা করতে লাগলো যেন মেঘ স্বাভাবিক হয়ে যায়। ইস, তোমার খুব খারাপ লাগছে তাই না? হ্যাঁ লাগছে। আমি এখন কি করব?
আমাকে জড়িয়ে ধরো, তাহলেই ঠিক হয়ে যাবে। রিমি বুঝতে পারলো মেঘের কিচ্ছু হয়নি, শয়তানটা ইচ্ছে করে এমন করছে। মেঘের পিঠে কিল বসিয়ে দিল রিমি। আও রিমি, আমাকে তুমি মারলে? হ্যাঁ, মিথ্যে বললে এভাবেই মার খাবে। দেখো রিমি, তোমার কাছে এখন ফোনও নেই, বাই চান্স কিছু হলে আমাকে কি করে জানাবে তুমি? জানি না মেঘ। আমার কাছে একটা বাটন ফোন আছে, এই যে। আরে এটা তো খুবই ছোট, খেলনা ফোনের মতো। হ্যাঁ, এটা তোমার কাছে রাখো, আর সাইলেন্ট করে রাখবে, তাহলে কেউ জানতে পারবে না। আচ্ছা, কিন্তু আমার এটা দেখে হাসি পাচ্ছে। রিমি হাসতে লাগলো। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে। রিমিও হঠাৎ তাকিয়ে দেখতে থাকলো মেঘকে। ভোরের আজান শুনে দুজনের ঘোর ভাঙলো। আজান শেষ, মেঘ বলল, আচ্ছা আমি তাহলে যাই, নামাজটা পড়ে শুয়ে পড়ো, কেমন? তুমি কি এখন নামাজ পড়তে যাবে? হ্যাঁ। আচ্ছা যাও, আমি ফোন করব পরে। ঠিক আছে, তবে নামাজ পড়ে ঘুমাবে, জাগবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে। আজান শেষে মেঘ বলল। মেঘ চলে গেল। রিমিও ফোনটা লুকিয়ে রাখলো। নামাজ পড়ে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল রিমি। সকাল 7:30, দিনের আলো তো ঘুম ভাঙল রিমির। ফোনটা বের করে কল করলো মেঘকে। হ্যালো মিস্টার। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কি করো? মাত্র উঠলাম। আপনি কি করছেন? হ্যাঁ, আপনি কেন আবার? দেখলাম আমার পাগলি বউটা কি করে। ও তাই নাকি? ওই কিছু ভেবেছো? কি বিষয়? এর মধ্যে ভুলে গেছো আমাদের পালানোর কথা ছিল? রিমি দ্রুত শোয়া থেকে উঠে গেল। আরে হ্যাঁ। আস্তে আস্তে, শাশুড়ি মা শুনতে পেলে আর আস্ত রাখবে না। শোনো, আমি না ভেবেছি কি জানো? কি ভেবেছো আবার? পাত্রপক্ষ যেদিন আমাকে দেখতে আসবে সেদিন তো আমার বিয়ের তারিখ ঠিক হবে, তাই না? ঠিক তাই। তোমার কথার মানে কি সেই তারিখ অনুযায়ী তুমি বিয়ে করবে ওই ছেলের সাথে? হ্যাঁ। কি মানে না, উফ, তুমি আমাকে কনফিউজড করে দিচ্ছ। তো কি বলতে চাইছো কিছুই বুঝতে পারছি না। আমার অনেক ইচ্ছে সিনেমার মতো পালিয়ে বিয়ে করব। আচ্ছা, তার মানে তুমি বলতে চাও যে বিয়ের দিন পালাবে? হ্যাঁ। দেখো যদি তখন না পালাতে পারি? পারবো না কেন? তুমি তোমার সাথে একটা গান রাখবে, ঠিক আছে? আমি কি গুন্ডা নাকি যে সাথে গান রাখবো? তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তুমি আমাকে ভালোই বাসো না। আরে রিমি, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। তার মানে তুমি সেজে গুজে যাবে ওই ছেলের সামনে? কি করব বলো, দেখতে আসলে তো সেজেই যেতে হবে, তাই না? ওইটাও ঠিক, তবে শোনো, টিপ পড়বে না। আচ্ছা, পড়বো না। এখন রাখি, একটা কাজ আছে। এখন আবার কিসের কাজ? আসলে তোমাকে বলতে ভুলে গেছি, আমি উত্তরার এইখানে একটা জব লেটার পাঠিয়েছিলাম। তাই নাকি? খুব ভালো। সেখানকার বস আমার সিভি দেখেছেন, আজ যেতে বলেছেন। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও আর বের হয়ে আমাকে কল করো। দোয়া করবেন আমার জন্য? আমার দোয়া তো সবসময় তোমার সাথে আছে মেঘ। আমার মিসেস দোয়া করলে সব কাজই আমি পারবো। গুড লাক। থ্যাংক ইউ। মেঘ বেরিয়ে পড়ল। এখন সে ডিরেক্ট উত্তরায় চলে যাবে। সেখানে কি প্রশ্ন করা হবে তা নিয়ে একটু চিন্তিত মেঘ। তবে ব্যাপার না, এদিকে মেঘের বাবা তো বিদেশ থাকেন, তাই তাদের সংসারের অবস্থা বেশি একটা খারাপ বলা যায় না। এই চাকরিটা যদি মেঘ পেয়ে যায় তাহলে সোনাই সোহাগা। পৌঁছে গেল মেঘ তার গন্তব্যস্থানে। এখন অফিসটার সামনে দাঁড়িয়ে আছে মেঘ। কত জানি মানুষ রোজ আসে এখানে তার স্বপ্ন পূরণ করতে। মেঘও এসেছে, কিন্তু সে কি পারবে? তো তাকে যে পারতেই হবে, হয় তার মায়ের জন্য, না হয় রিমির জন্য। সেখানে ঢুকে রিসেপশনে একজন পুরুষকে দেখতে পেল মেঘ। এক্সকিউজ মি, আমার মিস্টার চৌধুরীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনি কি মোহাম্মদ মেঘ? জি হ্যাঁ। ও স্যার, তো আজ আপনার কথাই বলছিল। আপনি প্লিজ আসুন আমার সাথে। ইয়া। রিসেপশনের লোকটা মেঘকে বসের কাছে নিয়ে গেল। মে আই কাম ইন স্যার? শিওর ইউ মি। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মেঘ, আপনাকে আমার সিভিটা পাঠিয়েছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি ইয়াং ম্যান। স্যার, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। তা তো করব, আমার ম্যানেজার বলে কথা। দাঁড়াও, তার আগে আমি চাটা শেষ করে নিই। এই বলে ভদ্রলোক চা খেতে লাগলেন আর মেঘকে তার জীবনের গল্প বলতে লাগলেন।
তিনি কি করে এখানকার বস হয়েছেন ওনার কথা মেঘের ভালোই লাগছিল। খুব পরিষ্কার করে কথা বলে। ওনাকে দেখেই মেঘের মনে হয়েছিল লোকটা ভালো। ভদ্রলোকের কথা শেষ হওয়ার সাথে সাথে তার চাও শেষ হলো। এখনই মেঘকে কিছু জিজ্ঞেস করবে বলে মনে হচ্ছে। তারপর বলো, গার্লফ্রেন্ড আছে? মানে স্যার, জি আছে। আমারও ছিল, কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না, তাই ওর বিয়ে হয়ে যায়। তা তোমার বাবা কি করেন? বাবা ওমানে থাকেন, সেখানে ড্রাইভার। তাহলে তো তোমার গার্লফ্রেন্ড আর তোমার মায়ের জন্য চাকরিটা খুবই দরকার। জি স্যার। যাও, তোমার চাকরি কনফার্ম। হ্যাঁ স্যার, আপনি তো আমাকে তেমন কিছু জিজ্ঞেস করলেন না। শোনো ইয়াং ম্যান, আমি যে ভুল করেছি সেটা তো তোমাকে করতে দিতে পারি না, আর চাকরিটা তোমার খুব দরকার। তা ঠিক আছে স্যার, কিন্তু এত বড় একটা দায়িত্ব আমাকে না জিজ্ঞেস করে। বসের সাথে তর্ক করে না। সরি স্যার, আসলে কি করে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কাজটা ভালো করে করো, যাতে আমার কথাটা থাকে। তুমি পারবে আমার কোম্পানিটাকে নতুনভাবে গড়ে তুলতে। আমি আমার প্রাণ দিয়ে কাজটা করব স্যার। বেস্ট অফ লাক। কাল থেকেই এসো, কেমন? শিওর স্যার, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। সেখান থেকে বেরিয়ে রিমিকে কল করলো মেঘ। রিমি রিসিভ করলো না, কি জানি কেন। রিমিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। কিছুক্ষণ আগেই মা এসে জানিয়ে দিয়ে গেছেন। রিমি কি করবে বুঝতে পারছে না। অবশ্য মেঘ তো বলেছেই, চিন্তার কোনো কারণ নেই। তবুও মন মানছে না কিছুতেই। মেঘকেও কলটা করতে ইচ্ছা করছে না। ওর ইন্টারভিউ এতক্ষণে নিশ্চয়ই শেষ হয়ে গেছে। মোবাইলটা অন করলো রিমি। মেঘকে কল করতেই সাথে সাথে কলটা ধরলো সে। এই ফোন বন্ধ করে রেখেছিলে কেন? এমনি, আসলে আজ বিকেলের দিকেই পাত্রপক্ষ আসছে। কি? হ্যাঁ। তো সুন্দর করে সাজুগুজু করো কেমন। তোমার কাছে কি ব্যাপারটা হাস্যকর লাগছে মেঘ? তা লাগবে কেন? তাহলে এভাবে কথা বলছো যে? চাকরিটা আমি পেয়ে গেছি রিমি, শুনছো? এবার আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটি তুমি এবার ভেস্তে দিতে পারো, বলতে পারো বিয়েটা তুমি করছো না। সত্যি বলছো? হ্যাঁ। খুশি তুমি? খুব বেশি খুশি। আজ শুধু পাত্রপক্ষ আসুক, ভেস্তেই দিব আমি সম্বন্ধ। শোনো, যদি কোনো সমস্যা হয় আমাকে কল করবে কেমন? আমি চলে আসব। আচ্ছা। কি করবে তুমি বলো না। আমি বলে আসবো আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। বলতে পারলে বলো। তোমার কি মনে হয় আমি পারবো না? না। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ দেখা যাক, বাট আমি জানবো কি করে? চিন্তা করো না, আমি অডিও রেকর্ড করে রাখবো, কেমন? ভালো বুদ্ধি। এই মা আসছে মনে হয়, রাখি কেমন? আচ্ছা, আল্লাহ হাফেজ। আর মাত্র কিছুক্ষণ বাকি, তারপরেই রিমিকে দেখতে চলে আসবে তারা। রিমি আয়নার সামনে বসা, নিজেকে আজ কেন জানি দেখতে মন চাইছে না। মা শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। মেঘ যদি থাকতো, শাড়ি পরা অবস্থায় রিমিকে দেখে কতটা না খুশি হতো। এগুলো ভাবছিল সে বসে বসে। মা আসলেন আবার। কিরে, তোর হয়েছে? হ্যাঁ। দাঁড়া তো, দেখি তোকে। রিমি উঠে দাঁড়ালো। রিমির মা তাকে পরখ করে দেখতে লাগলে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তুই বস, একটু পরে তোকে এসে নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা। বাইরের কথা শোনা যাচ্ছে, এসে গেছে তারা। রিমির কেন জানি খুব কান্না পাচ্ছে, তাও নিজেকে সামলে নিল সে। মা তার হাতে নাস্তার ট্রেটা দিয়ে দিয়েছেন। মাথায় রিমির ঘোমটাটাও দিয়ে দিলেন তিনি। নিচে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে রিমি। মাথা নিচু করেই সবাইকে সালাম দিলেন রিমি। উপরে তাকানোর কোনো ইচ্ছে নেই তার, তবুও নাস্তাটা দেবার জন্য তাদের দিকে তাকালো রিমি। দেখে যতটা বুঝতে পারলো, তাতে ছেলে, তার বাবা আর মা এসেছেন। তারা তাকিয়ে আছেন রিমির দিকে। এমন সময় ছেলের মা বলে উঠলেন, তুমি বসো মা, কেমন আছো? জি ভালো আছি। তোমাকে না একদম আমার ছোট মেয়ের মতো দেখতে। অবশ্য সে এখন আর নেই। নেই মানে? অন্য কোথাও থাকে বুঝি? থাকে তো, পরকালে ভালোই আছে সে। আমাকে ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারিনি। তোমার না বোঝাটাই স্বাভাবিক। তা আমার ছেলেকে কেমন লাগলো তোমার?
যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। রিমির মায়ের চোখে এখন দুশ্চিন্তার ছাপ। তিনি কথাটা এগিয়ে যেতেই ছেলের মা রিমিকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানি বলবে বলেছিলে? আমি আপনার ছেলের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আসুন আমার সাথে। রিমি আহনাফকে নিয়ে ভেতরের ঘরে গেল। আসলে এইভাবে আপনাকে ঘরে নিয়ে আসলাম, আপনি কিছু মনে করেননি তো? একদম না। আপনি কি বলতে চান বলুন। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমি একজনকে খুব ভালোবাসি, আর তাকে ছাড়া আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আই হোপ আপনি আমাকে বুঝবেন। তা আপনি ভালোবাসেন সে কি করে? সে আজ একটা চাকরি পেয়েছে, কাল থেকে জয়েন করবে। আপনি আমাকে কি ভেবেছেন বলুন তো? মানে? আপনি নিশ্চয়ই ভেবেছেন আপনি এসব কথা বললে আমি বাইরে গিয়ে মানা করে দেব সবাইকে, তাই না? জি না, আপনাকে বলতে হবে না, আমি নিজেই বাইরে গিয়ে সবাইকে বলছি। রিমি দরজার দিকে এগোতেই আহনাফ রিমির হাত চেপে ধরল। রিমি চিৎকার দিতে যাবে তখন তার মুখটাও চেপে ধরল আহনাফ। বাইরে গিয়ে কাউকে যদি কিছু বলেন তাহলে আপনার কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। রিমি ভয়ে আর কিছুই বলতে পারল না। আহনাফ যে কতটা খারাপ এটা তার বাবা মা তো আর জানে না। রিমি বললেও তার বিশ্বাস করবে না, কারণ তারা হয়তো ভাববে রিমি এই সম্পর্কটা ভাঙার জন্য মিথ্যা কথা বলেছে বানিয়ে। আহনাফ বাইরে গিয়ে সবাইকে বলল, মা বাবা রিমি এই বিয়ের জন্য রাজি। আলহামদুলিল্লাহ। বিআই সাহেব, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, নিশ্চয়ই। রিমি আর ঘর থেকে বের হলো না। যে করেই হোক মেঘকে জানাতে হবে শীঘ্রই। দরকার হলে আজ রাতের মধ্যেই পালাবে দুজন। তবু আর এখানে থাকবে না রিমি। বিয়ের তারিখ সামনে শুক্রবার। ওনারা সবাই চলে যেতেই রিমি তার ঘরের দরজা বন্ধ করে দিল। সাথে সাথেই কল দিল মেঘকে। হ্যালো মেঘ। হ্যাঁ বলো। মেঘ। রিমি আর কান্না ধরে রাখতে পারল না। এদিকে মেঘ বলেই চলেছে কি হয়েছে, কিন্তু রিমি কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। মেঘ কল কেটে দিল। সে রিমিদের বাসায় এলো না, সবাই ঘুমিয়ে পড়েছে। রিমির দরজাটা ভেতর থেকে বন্ধ। আজ তালা দিতে ভুলে গেছে হয়তো রিমির মা। যাক, ভালোই হয়েছে। দরজায় হালকা টোকা দিল মেঘ। রিমি দরজা খুলেই মেঘকে দেখে জড়িয়ে ধরল, কিন্তু কি হয়েছে মেঘ এখনো বুঝতে পারছে না। এইভাবে কাঁদলে আমি বুঝবো কি করে বলো তো? ভেতরে আসো। এইবার বলো কি হয়েছে। মেঘকে সব খুলে বলে রিমি। রাগে মেঘের চোখ লাল হয়ে ওঠে। এত বড় সাহস, রিমির গায়ে হাত দিয়েছে ওই শয়তান। রিমিকে কোনো মতো সামলে নিল মেঘ, কিন্তু সে কিছুতেই অপমান ভুলে যাবে না। আফনাফকে উচিত শিক্ষা দিবে সে। রিমিকে রেখে একদম যেতে ইচ্ছা করছিল না, তবে এখন পালানোটা ঠিক লাগছে না মেঘের। অবশ্য মেঘ রিমির ব্যাপারে তার মাকে সব জানিয়েছে। তার মায়ের কোনো আপত্তি নেই, তবে রিমির উপর এমন অত্যাচার তো মেনে নেওয়া যায় না, তাই না? রিমিকে সে বলল, শোনো, একটু সহ্য করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার উপর যে বা যারাই অত্যাচার করছে তাদের আমি উচিত শিক্ষা দেব। মেঘ, আমরা সত্যি পালাতে পারবো? কেন পারবো না? কয়েকটা দিন যাক, আমি নিজেই আসবো তোমাকে এখান থেকে নিয়ে যেতে। আচ্ছা তুমি যাও তাহলে, কাল তো তোমার আবার কাজ আছে। তুমি কাঁদবে না কিন্তু একদম। আচ্ছা। রিমির সাথে যে আগামীকাল কি ঘটতে চলেছে তা হয়তো মেঘ বা রিমি কেউই জানতো না। সকাল 8:30, বাইরে শোরগোল হচ্ছে, মনে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে, কোনো বিষয় নেই, কিন্তু কি? রিমি ঘর থেকে বেরোতেই আফনাফকে দেখতে পেল। এ কি, এই সময় ও এখানে কি করছে? রিমিকে দেখতে পেয়েই আফনাফ জিজ্ঞাসা করলো, এই যে আপনার মেয়ে এসে পড়েছে আঙ্কেল, এবার ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি বলছি কিনা। বাবা, কি হয়েছে? রিমি, গতকাল কি মেঘ এসেছিল তোর ঘরে? হ্যাঁ এসেছিল তো। আঙ্কেল, আপনার মেয়ের অনেক সাহস। তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে জেনেও যে অন্য পুরুষের সাথে রাতে, আমার বলতে লজ্জা করছে। এত লজ্জা করলে বিয়ে করতে হবে না, আপনাকে। সব জেনে শুনেও আপনি আমাকে বিয়ে করতে পারেন না। আপনি যান এখান থেকে। রিমির বাবা এসে রিমিকে খুব জোরে থাপ্পড় মারলেন। যে বাবা ছোট থেকে কোনোদিনও মারেননি, তিনি আজ একটা বাইরের ছেলের জন্য রিমির গায়ে হাত তুললেন।
রিমির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আঙ্কেল, আপনি ওকে মারবেন না, ও ভুল করে হয়তো করে ফেলেছে। বাবা, রিমি হয়ে আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, তুমি বিয়েটা ভেঙে দিও না। হাত জোর করবেন না আঙ্কেল, আমি রিমিকে বিয়ে করব, তারপর যা হবে দেখা যাবে। রিমির বাবা রিমির দিকে তাকিয়ে বললেন, দেখ রিমি, দেখ, যেই ছেলে তুই অপমান করেছিলি সেই ছেলেকে তোকে সসম্মানে বিয়ে করতে চাই এখনো। তুই এত কিছু দেখার পরও এই বিয়ের বিরুদ্ধে থাকবি? আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে না বাবা, আমি ততক্ষণ মেঘকেই ভালোবাসবো, আর বিয়েটাও আমি মেঘকেই করব। এই বলে রিমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আচ্ছা, আর কত সহ্য করা যায়? মেঘ কি এখনো চুপ করে থাকবে? কিছুই করবে না? উত্তরটা জানা নেই রিমির। তবে যাই হয়ে যাক না কেন, সে পিছু হাঁটবে না। আর সারাদিন চুপচাপ কেটেছে। ছোট ভাইটাকেও এখন রিমির কাছে আসতে দেয় না তার মা। তবুও ভাইটা কান্নাকাটি করে, এটা রিমি শুনেছে। বিকেলে রিমির মা ঘুমাচ্ছিলেন, তখনই আয়মান দৌড়ে আসে রিমির ঘরে। রিমি তখন বারান্দায় দাঁড়িয়েছিল। আপু, আইমান! আপু, আম্মু আমাকে তোমার ঘরে আসতে দেয় না কেন? এমনি। তুই কি করছিলি? আম্মু ঘুমায়, তাই তোমার কাছে এসেছি। তুই এখানে বস। তুই এখানে বস, এনে চকলেটস। হ্যাঁ ওই ভাইয়াটা দিয়েছে আপু। হ্যাঁ, ওই ভাইয়াটাই দিয়েছে। ভাইয়াটা অনেক ভালো, কিন্তু ওই কোট পরা ভাইয়াটা ভালো না। কোট পরা ভাইয়া? হ্যাঁ, ওই যে ওই দিন তোমার মুখ চেপে ধরেছিল, আমি দেখেছি। তোমার কষ্ট হচ্ছিল না আপু? রিমি কেঁদে ওর ভাইটাকে জড়িয়ে ধরলো। এতটুকু বাচ্চা, ও বুঝতে পেরেছে যে আসনাফ ভালো না, কিন্তু বাড়ির কেউই তা বুঝতে পারছে না। শোন, তুই ঘরে যা ভাই, তোকে এই ঘরে দেখলে আম্মু খুব বকবে। আমি জানি আপু, তোমাকে মেঘ ভাইয়া পছন্দ করে, তাই না? তুই এটাও জানিস? হ্যাঁ জানি তো। এবার যা, কেমন? আচ্ছা আপু। আয়মান চলে গেল। বারান্দায় গিয়ে হঠাৎ চোখে পড়ল রিমির। ইস, তার শখের বাগানের ফুলগুলো দেখলে মনে হয় কেউই যত্ন নেয় না। এখন তো বাবাও নেই বাসায়, তার মা তো ঘুমাচ্ছে। বাইরে তো যাওয়াই যায়। তাই রিমির পানি, কোদাল আর মাটি নিয়ে বেরিয়ে পড়ল। বাগানে গিয়ে সব গাছে পানি দিল রিমি। না, এখন মনে হচ্ছে যেন গাছগুলোতে প্রাণ ফিরে এসেছে। এমন সময় মনে হলো কেউ পেছন থেকে রিমিকে জড়িয়ে ধরলো। আরে তুমি? কি করছো? গাছগুলোর যত্ন নিচ্ছিলাম। কেউ তো একটু পানিও দেয় না গাছে। তোমার কপালে তো মাটি লেগে আছে। কোথায়? এখানে? না, দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। এই বলে মেঘ রিমির কপালে মাটি মুছে দিল। মেঘের এই ছোট ছোট যত্ন খুব ভালো লাগে রিমির। হ্যাঁ, হয়ে গেছে। কি দেখছো তাকিয়ে? কি তোমাকে দেখছি, এতদিন না তোমাকে কথাটা বলবো বলে বলা হয়ে ওঠেনি। কথা? এই যে তোমার চোখ দুটো খুব সুন্দর। তাই বুঝি? হ্যাঁ। গেট দিয়ে রিমির বাবা ঢুকেই মেঘ আর রিমিকে বাগানে দেখতে পেলেন। প্রচণ্ড রেগে তিনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, তবে কিছুই বললেন না। আজ মেঘকে অন্যরকম লাগছে, কারণ আজ মেঘ শার্ট, টাই আর প্যান্ট পরা। তার মানে অফিস ছুটি হওয়ার সাথে সাথে মেঘ এদিকে এসেছে। মাথার চুলটা ওলট পালট হয়ে গেছে। রিমি হাত দিয়ে ঠিক করে দিল। কি ম্যাডাম, এখন ঠিক আছে তো? অনেক বেশি হ্যান্ডসাম লাগছে তো। অফিসের কোনো লেডি স্টাফ দেখেনি তো? হ্যাঁ, দেখেছে। ও, কেন, দেখলে কি হতো? আমি চাই না আমার মেঘকে কেউ আমার মতো করে দেখুক। আমিও চাই না তোমাকে কেউ দেখুক আমার মতো করে। তাহলে আজ থেকেই দুজনেই বোরকা পরা শুরু করে দিই। দুজনেই হেসে উঠল। আসলেই তো, এটা খুবই ভালো আইডিয়া। বাগানের কাজ তো শেষ। মেঘকে বিদায় জানিয়ে ঘরে গেল রিমি। তবে মেঘ তখনও যায়নি। সে রিমির ছোঁয়া সবগুলো গাছকে ছুঁয়ে দেখতে লাগলো। আসলে এই গাছগুলো খুব সুন্দর। এদিকে ঘরে ঢুকেই রিমি দেখতে পায় বাবা সোফায় বসে আছেন। রিমি অবাক হয়ে যায় এক মুহূর্তের জন্য। বাবা আবার কখন আসলেন? বাবা, তুমি কখন এসছো? বাগানে দাঁড়িয়ে যখন ওই ছেলেটার সাথে নষ্টামি করছিলিস তখন এসেছি আমি। বাবা, আমার আজ লজ্জা লাগছে তোকে এই কথাগুলো বলতে, কিন্তু তুই আজ সমস্ত সীমা ছাড়িয়ে গেছিস। বাবা আমি চুপ, একটা কথাও বলবি না, এই শিক্ষা দিয়েছিলাম আমি তোকে।
রিমির বাবা এত জোরে রিমিকে কথাগুলো বলছিলেন যে মেঘ বাগানে দাঁড়িয়ে কিছুটা শুনতে পেয়েছিল। সে সাহস করে বাড়ির ভিতরে ঢুকে দেখলো রিমিকে তার বাবা বকছেন, আর রিমি নিচু হয়ে অঝরে চোখের পানি ফেলছে। রিমি, কি হয়েছে তোমার? এই তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে ঢুকেছো। বাবা তুমি ওকে কিছু বলো না। তোকে না বলেছি একটা কথাও বলবি না। আর এই যে রিমির বিয়ে ঠিক হয়ে গেছে, জানো তো? হ্যাঁ জানি। তা জানা সত্ত্বেও তুমি কোন সাহসে রিমিকে স্পর্শ করো? আমার মেয়ে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে, আর কি আছে তোমার? তুমি আমার মেয়ে তো যোগ্য নাও, ওই আবার আমার মেয়েকে বিয়ে করতে চাও? তোমাদের মতো ছেলেরা এভাবে বড়লোকের মেয়েদের বিয়ে করে সমস্ত টাকা পয়সা লুটে নিয়ে মেয়েকে ছেড়ে দেয়। তোমার চালাকি কি আমি বুঝিনি ভেবেছ? নেহাত আমার মেয়েটা সহজ সরল, তাই ওকে তুমি হাতিয়ে নিয়েছো। মেঘ মুখ বুজে এতক্ষণ সব সহ্য করছিল, কিন্তু এভাবে মুখ বন্ধ করে রাখা তো যায় না, তাই বলে যাবে। মেঘ হঠাৎই বলে উঠল, এতক্ষণ চুপ করেছিলাম ভদ্রতার খাতিরে, আপনি আমার বাবার মতো তাই, কিন্তু এখন আমি যা যা বলবো আপনাকে তাই শুনতে হবে। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সাথে উচ্চস্বরে কথা বলছো, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মেঘ কি করছো তুমি? চুপ করো। এখন চুপ থাকলে যে ব্যাপারটা আমার মা বাবার দিকে উঠে যাবে রিমি, আমাকে ক্ষমা করো প্লিজ। দেখ রিমি দেখ, কেমন ছেলেকে তুই পছন্দ করছিস দেখ, যার ন্যূনতম জ্ঞান নেই যে কথা কি করে বলতে হয়। ন্যূনতম জ্ঞান কি আপনার আছে? আপনার যদি জ্ঞান থাকতোই এইভাবে না জেনে একটা ছেলের বিরুদ্ধে আপনি কথা বলতেন না। আমি যা বলছি একদম ঠিকই বলছি। ভুল বলেছেন আপনি। হ্যাঁ আমি গরিব হতে পারি, আপনার মেয়ের মতো আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম না নিতে পারি, কিন্তু মানবতা আর মনুষ্যত্ব বোধটুকু আমার আছে। আজ আপনি প্রমাণ করে দিলেন আপনার এই শক্ত ইট পাথরের এই বিরাট দালারের মতো আপনার মনটা বড় না, বরং পিঁপড়ার চেয়েও ছোট। মেঘ প্লিজ। দাঁড়াও রিমি, আর আপনি বলেছিলেন না আমার মতো ছেলেরা আপনাদের সম্পত্তি হাতিয়ে নেয়? আমি রিমিকে ছুঁয়ে বলছি, আপনার চেয়েও বিরাট সম্পত্তির পাহাড় আমি আপনাকে গড়ে দেখাবো, তাও আপনার চোখের সামনে। শুধু মুখ দিয়ে বলি না, ফুটিয়ে করে দেখাও। সেটা আমার ইচ্ছা। রিমিকে আমি যতটা ভালোবাসি তার চেয়ে কয়েক গুণ আপনি ভালোবাসেন, কারণ আপনি তার বাবা। আজ শুধু বাবা বলে কথাগুলো বলতে পারলেন আপনি। আপনার জায়গায় অন্য কেউ হলে না, সে হয়তো এতক্ষণে এখানে দাঁড়াতেও পারতো না। আপনার চোখের সামনে বা পিছনে যেভাবেই হোক আমি রিমিকে নিয়ে যাব, আর আপনি কিছুই করতে পারবেন না। টাকার গরম দেখিয়ে আপনি কতদিন চলতে পারেন আমিও দেখে নেব। চলি। মেঘ। চিন্তা করো না, আসছি। মেঘ চলে গেল। রিমির বাবার চোখে লাল হয়ে গেছে রাগে। আজ শুধুমাত্র তোর জন্য রাস্তার একটা ছেলে আমাকে এত কথা বলে গেল, তুই চুপ করে রইলি, একটা কথার বিরোধিতা করলি না। আজ এই দিন দেখার জন্য আমি বেঁচে ছিলাম। বিরোধিতা তো তখন করব বাবা যখন তুমি ঠিক বলবে। তুমিও তো মেঘকে কম কথা শোনাওনি। যা না তাই বলেছ। তোমার মতো মেঘের তো কারাকারি তোমার মতো মেঘের তো কারি টাকা নেই বলে তুমি এত কথা বলতে পারলে বাবা। ও এইবার তুইও শুরু করেছিস? না বাবা, আমি কিছুই বলবো না। তুমি যেমনটা অন্যায় করেছো তুমি সেই জবাবটা পাবে, সেটা আমি না মেঘ দেবে তোমাকে। রিমি ঘরে এসে খুব কান্নাকাটি করতে লাগলো। ছি, নিজের প্রতি লজ্জা লাগছে। মেঘের কাছে এত টাকা, বাড়ি নেই বলে আজ তাকে কতটা না অপমান সহ্য করতে হয়েছে। মেঘের কষ্টটা রিমিকে অনুভব করতে পারছে। মেঘকে কল করারও সাহস হচ্ছে না কেন জানি, তবুও কল করলো সে। মেঘ রিসিভ করলো না। বুঝতে পারলো না রিমি যে কি হচ্ছে। রুম থেকে বেরিয়ে মাকে দেখতে পেল। মা আসলে আমি সব শুনেছি, আর কিছু বলার দরকার নেই। মা এবার বলো তো অন্যায় কার? তোর বাবার। যাক তুমি বুঝতে পেরেছো। শোন, তোর বাবা তো তোর ভালোই চায় তাই না? তাই তো ভালো। তুমি আমাকে হাসালে মা। বাবা যদি আমার ভালোই চাইতো তাহলে আমি কার সাথে সুখে থাকবো আগে সেটা ভাবতো। তিনি ভাবছেন তার সম্মানের কথা। তুই আরেকটি বার ভেবে দেখ মা। প্রশ্নই আসে না। যা ইচ্ছে হয় কর, আমি আর কিছুই বলবো না। বাবা কোথায় এখন? একটু বেরিয়েছেন। আচ্ছা আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? এই তো সামনেই এসে পড়বো। আচ্ছা।
রিমি এখন যাচ্ছে সেখানে যেখানে মেঘের মন খারাপ হলে সে যায়। অবশ্য মেঘ জানে না যে রিমি জানে। সেখানে পৌঁছে রিমি দেখলো মেঘ মাথা নিচু করে বসে আছে, ওর হাতে ওইটা কি। সামনে এগিয়ে রিমি দেখতে পাই কাচের একটা বোতল হাতে মেঘের। কেমন যেন একটা উটকো গন্ধ আসতেছে বোতলটা থেকে। আর বুঝতে বাকি রইল না যে ওটা মদের বোতল। মেঘ, তুমি ড্রিঙ্কস করছো? কে তুমি? তুমি এখানে কেন এসেছো? চলে যাও। মেঘ, তুমি আমাকে চলে যেতে বলছো কেন? এই মুহূর্তে আমি একা থাকতে চাই, প্লিজ চলে যাও। তুমি এই বোতল ফেলা না অবধি আমি এখান থেকে যাব না। মেঘ রাগে রিমির দিকে এগিয়ে এলো। ও দাঁড়াতে পারছিল না, পা টলকাচ্ছিল। তোমাকে যেতে বলেছি না, যাও। এই বলে রিমিকে ধাক্কা দিল মেঘ। রিমি ছিটকে দূরে সরে গেল। কিন্তু এখন মেঘ তার নিজের মধ্যে নেই, তাই সে সব কিছু মনে করলো না। সে আবার মেঘের কাছে গেল। এইবার তার হাত থেকে মদের বোতলটা ছুঁড়ে ফেলে দিল রিমি। তুমি এটা কি করলে? বেশ করেছি। তোমার সাহস কি করে হয় এইসব করার? দেখো, আমি গরিব হতে পারি, কিন্তু সত্যি আমি খুব ভালোবাসি তোমাকে। আমি মরে যাব তোমাকে ছাড়া। এই বলে মেঘ মাটিতে বসে পড়ল। এই প্রথম মেঘকে এতটা ভেঙে পড়তে দেখলো রিমি। মেঘ কাঁদছে। রিমিও যদি ভেঙে পড়ে তাহলে কি করে চলবে? সামলাতে হবে মেঘকে। সামনে গিয়ে মেঘকে খুব শক্ত করে জড়িয়ে ধরল রিমি। আরে বোকা, আমি তো তোমারই। এইভাবে বাচ্চাদের মতো কান্নার কি আছে? সত্যি তুমি বিয়ে করবে না তো? আর আমাকে ছেড়ে গেলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। উফ, কি প্রলাপ বকা শুরু করেছে। ইচ্ছা করছে কষে একটা চর বসিয়ে দিতে। তাই করলো রিমি। তোকে না একদম মেরে ফেলবো। বলেছি না তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। উল্টা পাল্টা বকলে না আরো কষে 4টে মারবো। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই রে, চরটা বেশি জোরে পড়ে গেল নাকি? দেখে মনে হচ্ছে এখনই ভ্যাক করে কেঁদে দেবে মেঘ। তাই মেঘের গালে হাত বুলাতে লাগলো রিমি। বেশি ব্যথা করছে? হ্যাঁ। আহারে, কি করব? তুমি যে কি সব বলছিলে রাগটা ধরে রাখতে পারিনি। দাঁড়াও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই বলে মেঘের গালে তার ভালোবাসার ছোঁয়া দেয় রিমি। মেঘ মুচকি হাসি দেয়। ওকে দেখে মনেই হবে না কিছুক্ষণ আগে কেঁদে নাকের পানি আর চোখের পানি এক করে ফেলেছিল। মেঘের চোখে পানি ওড়না দিয়ে মুছে দিল রিমি, কারণ মেঘের চোখের পানি যে রিমির খুব কষ্ট দেয়। হাত ধরে হাঁটছে দুজনে। মেঘের কাঁধে মাথা রাখতে কেন জানি রিমির খুব ভালো লাগে। আর মেঘও যখন রিমির কোলে মাথা রাখে তখন একটা ভালো লাগা কাজ করে মেঘের। মনে হয় আর যেন কিছুরই প্রয়োজন নেই দুজনের। একসময় রিমির বাড়ির কাছাকাছি এসে মেঘকে বিদায় দেয় রিমি। এই বিদায়টা যেন চোখের জলকেও হার মানায়। বাড়ি ফিরে রিমি জানতে পারে কালি নাকি বিয়েটা সেরে ফেলতে চায় আফনাফ। তার মানে হাতে আর সময় নেই। মেঘকে ব্যাপারটা জানাতে হবে। আজ রাতের মধ্যেই যা করার করতে হবে। তবে এখন তো মেঘ ঘুমিয়ে পড়েছে হয়তো। যেই পরিমাণ ড্রিঙ্কস করেছে এখন সে ঘুমিয়ে পড়বে। থাক, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। রাত 8টা। রিমি ঘরে বসে আছে। খুব বেশি চিন্তা হচ্ছে। রিমির মা ঘরে এলেন। মা, তুমি বাবাকে বোঝাও না প্লিজ। তুই যাবার পরে আমি অনেক বুঝিয়েছি, তবে তোর বাবা নাছোড়বান্ধা, কিছুতেই কথা শুনলো না। আমার কথা শুনে তিনি আরও রেগে গেলেন। তোমার হাতে ওইগুলা কি? আহনাফ পাঠিয়েছে তোর জন্য। বলেছে এই শাড়ি পরতে কালকে। আমি কিছুতেই ওর দেয়া জিনিস পরবো না। তুমি নিয়ে যাও মা। আহনাফের জন্য না হোক, মেঘের জন্য পরিস। মা তুমি? হ্যাঁ, আমি তোদের সম্পর্কটা মেনে নিয়েছি মা। আসলেই তো তোর ভালো আমরা কেউ দেখছি না, তাই আমি সম্মতি দিলাম তুই মেঘকে বিয়ে করে সুখী হ। থ্যাংক ইউ মা। যদি পারিস আজ রাতের মধ্যে পালিয়ে যা দুজন। এই নে তোর ফোন, আমি এটাতে নতুন একটা সিম দিয়েছি। আমি আজ খুব খুশি মা। তোর খুশিতে আমার খুশি। এদিকটা নিয়ে তুই কিছুই ভাবিস না, আমি সামলে নিব। আচ্ছা ঠিক আছে। মা চলে যেতেই মেঘকে ফোন করলো রিমি। হ্যালো মেঘ, আমাদের আজ রাতেই পালাতে হবে। কেন আজ রাতে? আহনাফ আমাকে কালকের মধ্যেই বিয়ে করতে চায়। তা ঠিক আছে, তাহলে তুমি রেডি হও। আর দেখো কেউ যেন না দেখে।
আমি বাগানের পেছনের দিকটায় থাকবো। আচ্ছা তুমি আমাকে একটা কল করো। ওকে। ছোট একটা ব্যাগ গুছিয়ে নিল রিমি। সেই ক্লাস 9-এ থাকতে একটা মাটির ব্যাংক উপহার দিয়েছিলেন তার বাবা। ব্যাংকটাতে যা টাকা জমিয়ে এতদিন বোধহয় ভালোই টাকা জমেছে। ব্যাংকটা হাতে নিয়ে আগের সব স্মৃতি যেন নিমিষেই চোখের সামনে ধরা দিল। মনে মনে বাবাকে ধন্যবাদ দিল রিমি। এখন এই সম্বলটুকুই রিমির আছে। যাই হোক, প্যাকিং শেষ। মেঘে সতর্ক মিশ্রিত একটা মিসড কল এলো। রিমি বুঝতে পারলো মেঘ এসেছে। ঘরের দরজা খুলে চারপাশটা ভালো করে দেখতে লাগলো সে। না, কেউ নেই। আর তাছাড়া সবাই এতক্ষণ ঘুমিয়েও পড়েছে। আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকটায় গেল রিমি, কারণ ওদিকে মেঘকে আসতে বলেছিল সে। সেখানে গিয়ে দেখলো মেঘ চিন্তিত মুখ আর হাতে ঘড়িটার দিকে তাকিয়ে আছে। আহারে বেচারা, মুখটা কেমন জানি শুকিয়ে গেছে। মেঘ চলো। ও এসেছো, তাড়াতাড়ি আসো। এখান থেকে বেরোতে পারলেই আর কোনো। কি ব্যাপার, থেমে গেলে যে? সামনে তাকিয়ে দেখতে পেল আফনাফ দাঁড়িয়ে আছে, আর তার সাথে কয়েকজন লোকও আছে। কিন্তু আফনাফ জানলো কেমন করে, সেটাই দুজনে বুঝতে পারছে না। মেঘের উদ্দেশ্যে আফনাফ বলল, এক পা যদি বাড়াও তোমার প্রাণ হারাবে তুমি মেঘ। আনাফ, আপনি কেন করছেন এসব? রিমি, পালিয়ে তুমি অনেক বড় ভুল করেছো। ও তার মানে আমার আর রিমির কথা শুনে ফেলেছিলে তুমি, তাই না? হ্যাঁ, আগে রিমির কাছ থেকে হাতটা সরাও। সরাবো না। কি করবে তুমি? আমি কি করতে পারি সেটা তুমি রিমির কাছে শুনছো নিশ্চয়ই। যে মেয়েদের সম্মান করতে পারে না তার সাথে আমি তর্ক করতে চাই না। পথ ছাড়ো, আমাদের দেরি হচ্ছে। যদি না ছাড়ি? আমাকে বাধ্য করো না, আমি যেটা চাই না সেটা করতে। সিংহের সামনে ইঁদুরের মতো কথা বলছো মেয়ে, তুমি কিছুই করতে পারবে না। আচ্ছা তাহলে দেখো। মেঘ! মেঘের পকেট থেকে ধারালো একটা ছুরি বের করে রিমির গলায় ধরলো। তাহলে কি আসলেই রিমি মেঘকে চিনতে ভুল করলো? যদি ভুল না হয়েই থাকে তাহলে তো মেঘ ওর গলায় ছুরি ধরতো না। রিমি ছটপটও করছে না, কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। শুধু মেঘের দিকে তাকিয়ে তার চোখের পানি গড়িয়ে পড়ছে তার। মেঘের চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছে না ও মেঘ। এই দৃষ্টিটা রিমির একেবারে অচেনা। এদিকে আফনাফ বারবার মেঘকে ছুরিটা ফেলে দিতে বলছে, কিন্তু মেঘ ফেলছে না। রিমির গলায় একটু চিনচিন করছে। যা হয় হোক, আজ প্রয়োজন হলে মেঘের হাতেই না হয় মরবে। গলায় ছুরি ধরে রিমিকে নিয়ে পেছোতে শুরু করলো মেঘ। আর গেটের বাইরে একটা প্রাইভেট কার ছিল, ওটাতে রিমিকে উঠিয়ে নিয়ে পড়লো মেঘ। গাড়ি চলছে, রিমি চুপ করে বসে আছে। মেঘ রিমির দিকে তাকিয়ে বুঝতে পারলো রিমি কতটা ভয় পেয়েছে। না, ওকে বোঝাতেই হবে যে ইচ্ছা করে এমনটা করেনি মেঘ। রিমি শোনো। খবরদার, আমার গায়ে হাত দেবে না তুমি। এসব কি বলছো? কিছুক্ষণ আগে কি করেছো এক লহমায় ভুলে গেলে তুমি? দেখো, আমার কিছুই করার ছিল না। আমি তো ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করেছিল আহনাফ। তাই বলে তুমি আমার গলায় ছুরি? কি হয়েছে? রিমির বারণ সত্ত্বেও মেঘ দেখলো রিমির গলা দিয়ে একটু ব্লিডিং হচ্ছে। ইস, বোধহয় কেটে গেছে, তবে ছুরিটা এতটা ধারালো মেঘ বুঝতে পারেনি। ড্রাইভার গাড়িটা সোজা হাসপাতালের দিকে নিয়ে চলুন। রিমিকে দেখে মনে হচ্ছে ওর খুব যন্ত্রণা হচ্ছে। আসলেই তো এভাবে না করলেও হতো। রিমির ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে, এখন কিছুটা ভালো লাগছে। ডক্টর বাইরে গিয়ে মেঘকে আশ্বাস দিলেন যে সব ঠিক আছে, আর আগামীকালই রিমিকে নিয়ে যেতে পারবে মেঘ। মেঘ কেবিনে যাওয়ার অনুমতি চাইলে ডাক্তার অনুমতি দিলেন। ভেতরে ঢুকে দেখলো রিমি নিচে তাকিয়ে কাঁদছে। কি ব্যাপার, আবার কি হলো? রিমি, তুমি কখন এলে? অনেকক্ষণ হয়েছে এসেছি। ও, দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসে বসো। কি ব্যাপার, তুমি এত চিন্তা করছো কেন? কই না তো। আমি কিন্তু সব শুনেছি, সো আড়াল করার চেষ্টা করো না। মেঘ, কেউ তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে না তো? একদম না। আমার বিশ্বাস যতক্ষণ আছে কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমার কেন জানি খুব ভয় করছে। তুমি শুধু শুধু এত ভাবছো, এগুলো বাদ দাও। তোমার এখন কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ব্যথা করছে এখনো? হ্যাঁ করেছিল, কিন্তু আমার এখন আর ব্যথা লাগছে না জানো। কেন? এই যে আমার মেঘ বাবু আমার সাথে আছে। বুঝেছি। শোনো,
এখন একটু ঘুমাও, কাল সকালে কিন্তু আমাদের বেরোতে হবে। দাঁড়াও, তুমি ঘুমাবে না? না, কেন? এমনিতেই ঘুম আসছে না। একদম মিথ্যে বলবে না, এদিকে আসো। রিমি, আমার সত্যি ঘুম। রিমির কোলে মাথা রাখলো মেঘ। রিমি ওর মাথায় হাত বুলাতে লাগলো। এইবার ঘুমাও তো। তুমি কি করে ঘুমাবে? সে কথা তোমাকে ভাবতে হবে না, তুমি ঘুমাও। ঠিক আছে, কিন্তু কাল যদি পালাতে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার কিন্তু দোষ নেই। এই প্রবলেম কি? আমাকে কোলে নিয়ে দৌড়াবে? ব্যাপারটা তো একটু বেশি সিনেমাটিক হয়ে যাবে, তাই না? হলেও সমস্যা নেই। তাই না? অনেক বেশি কথা বলো তো, তুমি ঘুমাও। আচ্ছা। রাত 3:30। রিমিও প্রায় ঘুমিয়ে গিয়েছিল। মেঘের নড়াচড়া তো ঘুম ভাঙল রিমির। মশা টশা কামড়ালো না কি? না, সব তো ঠিক আছে। ঘুমের ঘুরেই মনে হচ্ছে নড়তেছে। ওর ঘুমন্ত মুখটা দেখে মনে হয় ওকে জড়িয়ে ধরে আদর করতে। রিমির একটু পানি তৃষ্ণা পেয়েছে। মেঘকে একটু সরিয়ে পানির বোতলটা নিতে গেল রিমি। ও আসলে খেয়াল করেনি বোতলের ছিপিটা খোলা ছিল। পুরো পানি একেবারে মেঘের মুখে পড়ে গেল। মেঘ চমকে উঠল আর ভূত ভূত বলে চেঁচাতে লাগলো। মেঘের এই কাণ্ড দেখে রিমি হাসতে লাগলো। এ কি, তুমি হাসছো? তো হাসবো না তো কি করব? তুমি তো খুব ভীতু। এই, আমি মোটেও ভীত নই। ওকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুমি বলো, পানিটা কি করে পড়লো? আমার খুব তেষ্টা পেয়েছিল, তাই বোতলটা নিতে গিয়েছিলাম। ও, তার মানে তুমি ফেলেছো? সরি। ঠিক আছে, বাট আমাকে জাগিয়ে দিলেই পারতে। ইচ্ছে করছিল না যে। হয়েছে। আর একটু পরে আজান দিবে, আমি নামাজটা পড়ে আসি। কোথায় যাবে? হাসপাতালের পাশেই মসজিদ আছে, ওইখানে যাব। তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। না, আমিও নামাজ পড়ব। ডক্টর বলেছেন যেন ব্যান্ডেজটা ভিজে। ও আচ্ছা। আমি আসছি, ওকে? নামাজটা পড়া হলো না। বসেছিল রিমি। কেবিনে নার্স এলো, হাতে কয়েকটা ওষুধ। ম্যাম, এই ওষুধগুলো খেয়ে নিন। দিন। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করুন। আপনারা দুজন কি পালিয়ে এসেছেন? হ্যাঁ, আসলে আমাদের সম্পর্কটা বাড়ির কেউ মেনে নিচ্ছিল না, তাই। স্যার কিন্তু আপনার বিষয়ে খুবই কেয়ারিং। আমি দেখেছি কাল উনি খুব ভেঙে পড়েছিলেন আপনার এই অবস্থা দেখে। হ্যাঁ। আপনি যদি কিছু মনে না করেন, আমরা আপনাদের সাহায্য করতে পারি। মানে আপনারা কি করে সাহায্য করবেন? আমরা এই হাসপাতালে আপনার আর স্যারের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না তো? একদম না, আপনাদের সাহায্য করতে পারলে আমাদের সবার ভালোই লাগবে। আচ্ছা, ঠিক আছে। আমি শাড়ি এগুলো নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। মেঘ, স্যারের কথা ভাববেন না, ওনাকেও আমরা রেডি করে দিব। ওকে। খুবই খুশি লাগছে রিমির। মেঘ ও রিমির ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে। রিমিকে সাজিয়ে দেওয়া হয়েছে। মেঘের কি খবর কে জানে। ফোনটা বের করে কল করলো রিমি। কি ব্যাপার, জামাই রাজা কি তৈরি? জামাই তো কখন থেকে তৈরি হয়ে বসে আছে। তা আমার বউ রেডি তো? হ্যাঁ। জানো, এই হাসপাতালের ছাদে প্যান্ডেল টানানো হয়েছে। আর মেহমানরা কে বলো তো? কে? এই হাসপাতালের সব স্টাফ, ডক্টরস আর নার্স। ও, এই প্রথম বোধহয় কেউ হসপিটালে বিয়ে করছে। হ্যাঁ, আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। হ্যাঁ। তা তুমি নার্সদের সাথে যাও, আমি এক্ষুনি আসছি। রিমিকে উপরে নিয়ে যাওয়া হলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকা পাটা পিছলে গেল রিমির। তবে মেঘ এসে ধরে ফেলল। রিমি মেঘের কোলে পড়ল। ওর চোখ এখন বন্ধ। খুব ভয় পেয়েছে ও, দেখেই বোঝা যাচ্ছে। কি ব্যাপার, রিমি কার উপরে পড়ল? চোখ খুলেই দেখে মেঘ রিমির দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে মেঘকে, একেবারে অন্যরকম। দুজনের চোখ যেন একে অপরের থেকে সরছেই না। সবাই হাতে তালি দিতে লাগলো। রিমি খুব লজ্জা পাচ্ছে। মেঘ এখনো নামাচ্ছে না কেন রিমিকে? মেঘ রিমিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো, আর সবাই মেঘের পিছু পিছু উঠতে লাগলো। আসলেই একটা সাইকোর পাল্লায় পড়েছে রিমি। কি দরকার ছিল এভাবে কোলে নেবার? চেয়ারে বসিয়ে রিমির পাশে বসলো মেঘ। একটা ফটোগ্রাফারও আছে। সবাই রিমি আর মেঘের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। রিমির স্বপ্ন ছিল মা বাবা আর সমস্ত আত্মীয় স্বজন থাকবে তার বিয়েতে, কিন্তু কেন জানি তাদের অভাবটা পূরণ করে দিয়েছে হাসপাতালের সবাই। মনে হচ্ছে নিজের মানুষটাই আছে রিমির পাশে।
খানিকক্ষণ বাদেই কাজী এলেন। নগদ 10,000 টাকার দেনমোহর। মেঘ ও রিমির বিয়ে হয়ে গেল। এমন সময় রিমির বাবা আফনাফ হন্ততন্ত হয়ে ছুটে এলেন। এসে দেখেন রিমি আর মেঘ দাঁড়িয়ে ছবি তুলছে। রিমির বাবা ভাবলেন এখনো বোধহয় বিয়েটা হয়নি। তিনি কাছে গিয়ে বললেন, রিমি এক্ষুনি আমার সাথে চল, আমি তোকে নিতে এসেছি। বাবা আমি তো এখন যেতে পারবো না। মানে কি? আরে বিয়ে হয়েছে, ছবি তুলবো না? হ্যাঁ, বিয়েও হয়ে গেছে। হ্যাঁ নয় হ্যাঁ। শ্বশুর মশাই আমাদের জন্য দোয়া করবেন না? বিয়ে যখন হয়েই গেছে, দোয়া ছাড়া কি আর কিছু? চলো বাড়ি, দুজনে কান ধরে আবার বিয়ে দেব। আবার বিয়ে? নয় হ্যাঁ। এই মেঘ গল্প শেষ তাহলে? হ্যাঁ শেষ তো। না, এখান থেকেই তো শুরু। এতদিন যারা আমাদের গল্প শুনলো তাদের উদ্দেশ্য কিছু বলবে না? আরে ভুলেই গেছি, এই যে আপনারা এতদিন আমাদের এই জার্নিতে ছিলেন, তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমাদের বিবাহিত জীবন যেন সুখের হয় এই দোয়াই করবেন। আর হ্যাঁ, এই সাইকোটাকে যেহেতু বিয়ে করতে পেরেছি, আপনারা এমন সাইকো খুঁজে দেখতে পারেন। সাইকোরা কিন্তু রোমান্টিক হয়, বুঝলেন? সো যাকে ভালোবাসুন তাকেই বিয়ে করুন। হয়েছে, এবার শুনুন, মেয়েটাকে তো পারলাম না আটকাতে, এই সাইকোটার সাথেই খুশি, তো আমিও খুশি। শ্বশুর মশাই এইবার বেশি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাপি এন্ডিং।